হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু টুডেস ক্লাস। তোমাদের আরেকটা গ্রামার ফাউন্ডেশন কোর্সের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমাদের ক্লাসের টপিকটা হচ্ছে চেঞ্জিং সেন্টেন্স। সো আজকে আমরা কমপ্লেক্স থেকে কিভাবে কম্পাউন্ডে নিতে হয়, কম্পাউন্ড থেকে কমপ্লেক্সে নিতে হয় এবং সিম্পল থেকে কমপ্লেক্স এবং কম্পাউন্ডে নিতে হয় সব রুলস শিখে ফেলবো। সো প্রত্যেকটা ক্লাসের মতো আজকেও কিন্তু আমরা খুব রুল বেসডভাবে আগাবো, অর্থাৎ প্রত্যেকটা টপিকের সিম্পল টু কমপ্লেক্স, সিম্পল টু কম্পাউন্ডের কি কি রুলস আছে যেগুলো ফলো যদি তুমি করো তাহলে কোনো সমস্যা হবে না তোমার চেঞ্জিং সেন্টেন্সে, সেটা আমি এনশোর করব। সো তোমরা দ্রুত ক্লাসে জয়েন হয়ে যাও এবং তোমাদের যারা ফ্রেন্ডস আছে তাদেরকেও মেনশন করে দাও যেন তারাও ক্লাসে জয়েন করে ফেলে। আমি দেখতে পাচ্ছি নাসরিন, সিয়াম, আরাফ অনেকেই জয়েন করে ফেলেছো। ওয়েলকাম এভরিওয়ান টু টুডেস ক্লাস। এবং আমি আশা করি তোমাদের লাস্ট কয়েকটা গ্রামার ক্লাসের রেসপন্স খুবই ভালো ছিল, তোমরা অনেক এঙ্গেজিং ছিলে ক্লাসে, অনেক ইন্টারঅ্যাক্টিভ ক্লাস হয়েছে আমাদের। সো আশা করি আজকের ক্লাসটাও সেরকমই ইন্টারঅ্যাক্টিভ হবে। আর তার আগে তোমাদেরকে জানিয়ে দিতে চাই যে চেঞ্জিং সেন্টেন্স কিন্তু সেকেন্ড পেপারের ওয়ান অফ দ্য টাফেস্ট টপিক এবং এটা অনেকেই ভয় পায়। অনেকেই এই অ্যাসার্টিভ টু ইন্টারগেটিভ এই ধরনের ট্রান্সফরমেশনে হয়তো ভালো, কিন্তু এই সিম্পল কমপ্লেক্সের ব্যাপার যখন আসে তারা অনেক ঘাবড়িয়ে যায়, কারণ তাদের মনে হয় সেন্টেন্সের স্ট্রাকচারগুলো অনেক বড়, অনেক কিছু জানা লাগে এবং অনেক রুলস থাকে। কিন্তু কোনো অসুবিধা নেই, আজকের ক্লাসে আমরা খুব সিম্পলিফাইভাবে তোমাদের সব কিছু দেখিয়ে দিব। উম্মে হাফসা, আসসালামু আলাইকুম আপু, নাসরিন, জাকিয়া, ফারিয়া, হ্যালো আপু, সবাই চলে আসছো, ভেরি গুড। তোমরা দ্রুত তোমাদের ফ্রেন্ডদেরও মেনশন করে দাও, কারণ আমরা কিন্তু ক্লাসটা ঠিক কিছুক্ষণের মধ্যে স্টার্ট করে দিব। এবং আমি তোমাদের থেকেও জানতে চাই যে তোমাদের কাদের কাছে এই চেঞ্জিং সেন্টেন্স টপিকটা আসলে কীরকম লাগে। মানে লেটস সে অন আ স্কেল অফ 1 to 10, 1 থেকে 10-এর মধ্যে তুমি এটাকে কতটুকু ডিফিকাল্ট হিসেবে দেখো একটু আমাকে জানাও। কারণ আমার মনে আছে আমি যখন স্টুডেন্ট ছিলাম আমারও শুরুর দিকে একটু টাফ লাগতো এই টপিকটা, কিন্তু আমি যখন আস্তে আস্তে রুল বেসিসে পড়লাম তখন আমার কাছে আরও ইজি লাগা স্টার্ট করলো টপিকটা। সো হোপফুলি তোমাদের যদি টাফ লেগেও থাকে দ্যাটস নট আ প্রবলেম। আমাদের আজকের এই ফাউন্ডেশন ক্লাসে ইট উইল বি ইনাফ ফর ইউ টু কভার অল দ্য রুলস। মাহমুদা, দোলন, নাসরিন, মফিজুর অনেকেই জয়েন করে ফেলেছো। সো দ্রুত তোমাদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন করো এবং তোমাদের যারা পরিচিত আছে তাদের সাথে এই ক্লাসের লিঙ্কটা শেয়ার করে দাও যেন তারাই ফ্রি ক্লাসটা মিস না করে। কারণ তোমাদের অনেকে মনে হতে পারে এটা একটা লাইভ থাকবে পরে দেখে নিব, কিন্তু জিনিসটা কিন্তু এরকম হয় না। আমাদের এই লাইভগুলো কিন্তু ইন্টারঅ্যাক্টিভনেসটাই ওয়ান অফ দ্য মোস্ট কি বলবো ফান থিং অ্যাবাউট দ্য ক্লাস, যে এটা অনেক ইন্টারঅ্যাক্টিভ হয়, অনেকে অনেক অপিনিয়ন দেয় এবং অনেকে একসাথে অ্যান্সার করে। সো কমেন্টে তুমি আসলে অনেক কিছু শিখে ফেলতে পারবা। ওকে, সো আমি একটু দেখাই তোমাদেরকে আসলে আমাদের ক্লাসের আজকে যে স্ট্রাকচারটা সেটা কি কি সেন্টেন্স নিয়ে থাকবে। আমরা জানি যে স্ট্রাকচার অনুযায়ী সেন্টেন্সকে আসলে 3 ভাগে ভাগ করা যায়। সেন্টেন্সের তো আসলে অনেক ভাগ থাকে, অ্যাসার্টিভ, ইন্টারগেটিভ, ইম্পারেটিভ, অনেক ভাগ থাকে, কিন্তু স্ট্রাকচার অনুযায়ী অর্থাৎ গঠন অনুযায়ী কিন্তু আমরা সেন্টেন্সকে মেইনলি 3 ভাগে ভাগ করে থাকি, হুইচ ইজ সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড। এই নাম 3টা শুনলে অনেকে ভয় পেয়ে যায়, আমি জানি যে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড অনেক কমপ্লেক্স একটা বিষয়, অর্থাৎ অনেক জটিল একটা বিষয়, কিন্তু কোনো অসুবিধা নেই, আজকে আই গট অল অফ ইউ। সো হুমায়রা তাবাসসুম বলছে আপনার ক্লাসে আজকে আমি নতুন আপু, কঠিন লাগে, ভূত ভূত লাগে, শেয়ার করে দিচ্ছি আপু, শেয়ার ডান, ভেরি গুড। সো অনেকেই আমাকে এক্সপ্রেস করছো যে তোমাদের আসলে কতটা ভয় লাগে, উইচ ইজ টোটালি আন্ডারস্ট্যান্ডিং। এর জন্যই কিন্তু আমরা এরকম কঠিন একটা টপিক দিয়ে তোমাদের শুরুর দিক থেকে ক্লাসটা স্টার্ট করছি, যেন তোমাদের খুব বেশি কঠিন না লাগে এই টপিকগুলো পরে গিয়ে। ওকে, আচ্ছা, তো আমরা অলরেডি জানলাম যে আমাদের 3 ধরনের সেন্টেন্স আছে, কি কি? সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড। সো আমরা আরেকটু জানি এই 3টা সেন্টেন্সের ব্যাপারে। সিম্পল সেন্টেন্স অর্থাৎ আমাদের 3টা থেকে কম্প্যারেটিভলি ইজিয়ার যদি বলো, আমার মনে হয় সিম্পলটা কমপ্লেক্স এবং কম্পাউন্ড থেকে একটু তুলনামূলকভাবে দেখতেও মানে একটু ছোটোখাটো হয় এবং আইডিয়াটাও কিন্তু সিম্পল সেন্টেন্সের খুব ইজিলি কমিউনিকেট করা যায়। ওকে, সো সিম্পল সেন্টেন্সে আসলে মূলত সব সময় একটা সাবজেক্ট এবং একটা ভার্ব থাকবে। অর্থাৎ সিম্পল সেন্টেন্সটা তুমি কিভাবে চিনবা যে এটা একটা সিম্পল সেন্টেন্স? আমরা যদি দেখি যে সেন্টেন্সে একটা সাবজেক্ট এবং একটা ভার্ব, সেই সেন্টেন্সে কিন্তু মূলত সিম্পল সেন্টেন্স। তো আমাদের একটা সাবজেক্ট থাকবে এবং একটা ফাইনিট ভার্ব থাকবে। তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে আপু ফাইনিট ভার্ব কি? Finite verb is basically the verb that denotes a specific tense বা complete tense.
সো এটারও যদি তুমি আবার অর্থ জিজ্ঞেস করো, এটার মানে হচ্ছে যেটা দিয়ে তুমি পরিপূর্ণভাবে বাক্যে একটা ভার্ব দিয়ে, যেই ভার্ব দিয়ে তুমি অর্থটা প্রকাশ করতে পারবা, অর্থাৎ একটা কমপ্লিট ভার্বকে আমরা ফাইনাইট ভার্ব বলছি। সো একটা ফাইনাইট ভার্ব থাকবে এবং একটা সাবজেক্ট থাকবে, এরকম বাক্যকেই কিন্তু আমরা সিম্পল সেন্টেন্স বলি, এবং তাকেই মূলত সিম্পল সেন্টেন্স বলা হয়। সো ধরো আমি একটা এক্সাম্পল দিই যেন তোমাদের আইডিয়াটা আরেকটু ক্লিয়ার হয়, সেন্টেন্সগুলো চিনতে কীরকম হয়, দেখতে কীরকম হয়। প্রথমে দেখো, ফারহান প্লেস ফুটবল। তোমরা কারা কারা ফারহান ভাইয়ের স্টুডেন্ট আছো? সবাই নিশ্চয়ই জানো ভাই অনেক ভালো ফুটবল খেলে। থাকলে একটু তোমরা সবাই রেসপন্ড করো যে হ্যাঁ আমি জানি ভাইয়া কত ভালো ফুটবলার। বাট হ্যাঁ, ফারহান, এটা যেহেতু স্মল লেটার হবে, ফারহান প্লেস ফুটবল। এখানে প্লেস ফুটবল ইন দ্য ফিল্ড, আমরা যদি খেয়াল করো সাবজেক্ট হচ্ছে ফারহান, একটা সাবজেক্ট, এবং প্লেস হচ্ছে একটা ফাইনাইট ভার্ব। অর্থাৎ এই সেন্টেন্সে কিন্তু একটা সাবজেক্ট আছে এবং একটা ফাইনাইট ভার্ব আছে, অর্থাৎ এটাকে আমরা একটা সিম্পল সেন্টেন্স বলবো। ওকে, ওয়ালাইকুম আসসালাম। এখন অনেকে জয়েন করছো, দ্রুত জয়েন করে ফেলো, আমরা কিন্তু ক্লাসটা স্টার্ট করে দিয়েছি অলরেডি। যদিও আমরা শুরুতে একটু আস্তে আস্তে ইজি জিনিস বুঝাচ্ছি, দ্রুত কিন্তু আমরা রুলসে চলে যাব, ঠিক আছে? সো প্রথমত দেখো, ফারহান প্লেস ফুটবল ইন দ্য ফিল্ড, এটা কিন্তু একটা সিম্পল সেন্টেন্স, কারণ একটা সাবজেক্ট আছে এবং একটা ভার্ব আছে। অনেকেই বলছে আমি জানি, গ্রেট টু নো। তারপর দেখো, ইনস্পাইট অফ হিজ ওয়ার্কিং হার্ড হি ডিড নট পাস দ্য এক্সাম। তোমাদের কয়েকজন একটা ভুল আইডিয়া আছে, জানো কি? যে সেন্টেন্সের লেন্থ দেখে সেন্টেন্সকে জাজ করা, অর্থাৎ সেন্টেন্সটা কতটুকু লম্বা কতটুকু ছোট সেটা দেখে আইডেন্টিফাই করা যে এটাকে একটা সিম্পল সেন্টেন্স নাকি এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। জিনিসটা আসলে এভাবে করার কোনো প্রয়োজন নেই, এবং এটা কিন্তু একদমই গ্রামাটিক্যাল অ্যাপ্রোচ না। সো আমরা ট্রাই করব একদম গ্রামাটিক্যাল ওয়েতে, কারেক্ট ওয়েতে জিনিসটা আইডেন্টিফাই করা। তো প্রথম যে অংশটা, ইনস্পাইট অফ ওয়ার্কিং হার্ড, এখানে কি কোনো সাবজেক্ট আছে? এখানে কি কোনো ভার্ব আছে? তোমরা আমাকে একটু অ্যান্সার দাও তো। তোমাদের কাদের কাদের মনে হয় ইনস্পাইট অফ হিজ ওয়ার্কিং হার্ড এইটার মধ্যে ভার্ব আছে বা একটা সাবজেক্ট আছে বা কিছু লুকিয়ে আছে? তাহলে সাবজেক্টটা আসলে কি এবং এই সেন্টেন্সের ভার্বটা আসলে কি, তোমরা আমাকে কমেন্ট করো। ইংলিশ শেষ, HSC 25, তাও আপনার জন্য ক্লাস করছি ম্যাডাম। খুবই যে ভালো লাগলো আমার জেনে যে আমার কিছু এত অ্যাডমায়ারিং স্টুডেন্টস আছে, দে লাভ মি সো মাচ অ্যান্ড দে অ্যাকচুয়ালি লাইক মাই প্রেজেন্স, দ্যাট দে কাম টু টুডেজ ক্লাস। সো অনেক ভালো লাগলো জেনে, ভেরি গুড। সো তোমরা আমাকে একটু কমেন্টে জানাও যে এই সেন্টেন্সে কি আসলে প্রথম যে অংশটা সেখানে কি আদৌ কোনো সাবজেক্ট কি আছে, নাকি তোমাদের মনে হচ্ছে কি মনে হচ্ছে? আর যদি না থেকে থাকে তাহলে সেন্টেন্সের সাবজেক্টটা আসলে কি, এবং এটা কি তোমার কি সিম্পল সেন্টেন্স মনে হচ্ছে? তোমরা কি সবাই এগ্রি করছো নাকি কেউ ডিনাই করবা যে না এটা সিম্পল সেন্টেন্স না, কারণ এই সেন্টেন্সটা খুবই বড়? কারণ আমি অনেককে, ট্রাস্ট মি, আমি অনেক স্টুডেন্ট এমন দেখেছি যারা কিনা এই জিনিসটা মনে করো, এটা হতেই পারে তোমাদের একটা আন্ডারস্ট্যান্ডিং ভুল থাকতেই পারে যে একটা সেন্টেন্সের দৈর্ঘ্য বা লেন্থ দেখে সেন্টেন্সটাকে জাজ করা, যদিও এটা একদম উচিত না। লাবিব আহমেদ বলেছে সাবজেক্ট ইজ হি, এবং সেটাও বলেছে শুরুর অংশে কোনো সাবজেক্ট নেই। এক্স্যাক্টলি, ভেরি গুড লাবিব। ও বলেছে শুরুর দিকে কোনো সাবজেক্ট নেই, অর্থাৎ ইনস্পাইট অফ হিজ ওয়ার্কিং হার্ড, এখানে কিন্তু আমাদের কোনো সাবজেক্ট নেই, কোনো ফাইনাইট ভার্বও নেই। দিন শেষে কিন্তু আমাদের সেই একটাই সাবজেক্ট আছে এবং একটাই ফাইনাইট ভার্ব আছে। এখানে কিন্তু ডিড নট পাস, এই পুরো অংশটা জুড়ে একটা ফাইনাইট ভার্ব। সো একটা সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব আছে, সেই কারণে আমরা কোনো চিন্তা না করে আর কোনো কিছু কমপ্লিকেটেড না করে আমরা এটাকে একটা সিম্পল সেন্টেন্স বলবো। ওকে, তারপর দেখো নেক্সট সেন্টেন্সটা হচ্ছে উই স দ্য গার্ল ড্যান্সিং অন দ্য স্টেজ। ঠিক আছে, নেক্সট বাক্যটা হচ্ছে উই স দ্য গার্ল ডান্সিং অন দ্য স্টেজ। এখানেও যদি খেয়াল করো আমাদের কিন্তু একটা সাবজেক্ট আছে এবং একটা ফাইনাইট ভার্ব আছে, অর্থাৎ এই বাক্যেও কিন্তু আমাদের পুরা কমপ্লিট অর্থটা প্রকাশ পাচ্ছে অনলি একটা সাবজেক্ট এবং একটা ভার্বের থ্রুতে। হেন্স এটাও একটা সিম্পল সেন্টেন্স। তোমরা যারা পরে জয়েন করেছো আমি একটু রিক্যাপ করছি তোমাদের জন্য একটা জিনিস, যে আমরা কিন্তু গঠনমূলক হিসেবে গঠন ভাগে বা স্ট্রাকচার যদি চিন্তা করো, স্ট্রাকচার ওয়াইজ সেন্টেন্সকে 3 ভাগে ভাগ করা যায়, সেটা হচ্ছে সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড, এবং সেই প্রথম ভাগ টাইপটাই আসলে আমরা এখন ডিসকাস করছি। ওকে, তারপর দেখো কমপ্লেক্স সেন্টেন্স। আমার মনে হয় সবচেয়ে বেশি স্টুডেন্ট ভয় পায় কমপ্লেক্স সেন্টেন্স, জানো? কারণ কমপ্লেক্সে আসলে, কম্পাউন্ডে অনেকে মনে রাখে আছে অ্যান্ড ব্যবহার হয়, বাট ব্যবহার হয়, কিন্তু কমপ্লেক্সে সবাই এত কমপ্লেক্স করে ফেলে জিনিসটাকে, মানে নামটাও যেমন জটিল তোমাদের কাছে মনে হয় যে ফাংশনটাও মনে হয় জটিল। কিন্তু আমি তোমাদের কাছে একটু সিম্পল করে দিই জিনিসটা।
যে বাক্যে একটি মেইন ক্লজ এবং একটি ডিপেন্ডেন্ট ক্লজ থাকে তাকে বলে হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। এখন তাহলে আমি তোমাদের আরেকটা প্রশ্ন জাগতে পারে, সেটারও অ্যান্সার দিয়ে দিই যে আপু ক্লজ মানে তাহলে আসলে কি? যে আপনি যে বলছেন ক্লজ অ্যাড হবে, আমরা তো ক্লজ মানে জানি না। কোনো সমস্যা নেই, আমি ক্লজ মানেও বলে দিচ্ছি। ক্লজ মানে হচ্ছে তোমার এমন একটা মানে এমন একটা বাক্যাংশ, আমরা বলি দুইটা জিনিস আছে এখানে, আমি একটু ক্লিয়ার করি। একটা হচ্ছে ফ্রেজ, ঠিক আছে, আমরা ইংরেজিতে ফ্রেজের নাম শুনেছি। ফ্রেজ মানে হচ্ছে আ গ্রুপ অফ ওয়ার্ডস, ঠিক আছে, কয়েকটা শব্দ একসাথে, সেটাকে আমরা বলি ফ্রেজ। এখন সেটা হতে পারে কয়েকটা নাউন, কয়েকটা প্রোনাউন, অনেক কিছু একসাথে। সো ফ্রেজ কিন্তু মূলত কয়েকটা শব্দ একসাথে হলেই সেটাকে আমরা ফ্রেজ বলতে পারি। সেটা যে কোনো ধরনের শব্দই হতে পারে, সেটা যে কোনো ভার্ব হতে হবে এরকম কিন্তু কোনো কথা নেই। কিন্তু যদি এটা ক্লজ হয় তাহলে কিন্তু আমার দুইটা জিনিস লাগবে। ক্লজেও কিন্তু আমার একটা সাবজেক্ট লাগবে, আ গ্রুপ অফ ওয়ার্ডস, হ্যাঁ অবশ্যই এখানেও কিছু শব্দ থাকবে, শব্দের সমষ্টি থাকবে, কিন্তু ক্লজে যেটা আমার আলাদা করে থাকবে সেটা হচ্ছে একটা সাবজেক্ট আর একটা ভার্ব। অর্থাৎ আমার একটা সাবজেক্ট এবং একটা ভার্বের প্রয়োজন হবে, আমার একটা সাবজেক্ট আর একটা ভার্বের প্রয়োজন হবে। তো তোমরা আমাকে কমেন্ট করে জানাও যে ক্লজে আমার কোন দুইটা জিনিস লাগবে, একটা ক্লজ হওয়ার জন্য আমার কি কি লাগবে সেটা তোমরা আমাকে দ্রুত কমেন্টে জানিয়ে দাও, কি কি লাগবে আমার একটা ক্লজ হওয়ার জন্য। আমি মাত্রই বললাম ফ্রেজ আর ক্লজের ডিফারেন্সটা, আশা করি তোমাদের আর কখনো ফ্রেজ আর ক্লজ কি এই জিনিসটা নিয়ে পার্থক্য বা এই জিনিসটা নিয়ে কোনো কনফিউশনই থাকবে না। প্লাস আরেকটা জিনিস হচ্ছে এই ক্লজের আইডিয়াটা তুমি যদি না বুঝো তাহলে কিন্তু তুমি কমপ্লেক্সের আইডিয়াও বুঝবা না এবং কম্পাউন্ডের আইডিয়াও বুঝবা না। কারণ এখানে কিন্তু ডিপেন্ডেন্ট ক্লজ কি, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কি, দুইটা কিন্তু কানেক্টেড। এবং আমি স্টেপ বাই স্টেপ যাচ্ছি, তোমাদেরকে আগে সেন্টেন্সটার টাইপটা বুঝতে হবে, তারপর গিয়ে তোমার মাথায় রুলস ঢুকবে, আগে কিন্তু রুলস ঢুকবে না। ওকে, আচ্ছা। সো আমি দেখতে পাচ্ছি লাবিব আহমেদ আবারও স্পন্টানিয়াসলি রেসপন্ড করেছো, জেআর রুমা রেসপন্ড করেছো, ভেরি গুড। একটা সাবজেক্ট আর একটা ভার্ব লাগবে। আচ্ছা, আমার মনে হয় এই জিনিসটা তাহলে সবার ক্লিয়ার। তাহলে আমি পরের টপিকটায় যাচ্ছি। এখন যেহেতু ক্লজের মানে আমরা জানি, তাহলে আমি একটু জানতে চাই যে তোমরা আসলে ডিপেন্ডেন্ট ক্লজ আর ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কি বুঝো নাকি? আপু বা ভাইরা তোমরা একটু দেখো যে ডিপেন্ডেন্ট ক্লজ কি, সেটা কি তোমরা বুঝো নাকি? আমি তোমাদেরকে একদম বেসিক একটা কথা বলি, ডিপেন্ডেন্ট আর ইন্ডিপেন্ডেন্ট মানে কি সব বাদ দাও, ক্লজের চিন্তা বাদ দাও। ইন্ডিপেন্ডেন্ট মানে কি তুমি স্বাধীন, আমরা কি চাই? আমরা ইন্ডিপেন্ডেন্স চাই, আমরা ইন্ডিপেন্ডেন্ট হতে চাই, স্বাধীন হতে চাই। আর ডিপেন্ডেন্ট মানে কি? নির্ভরশীল, মানে তুমি কারোর উপর নির্ভর করছো, রাইট? তোমরা তো ইন্ডিপেন্ডেন্ট আর ডিপেন্ডেন্টের মানে বুঝো, তাহলে ধরে নাও তোমার ক্লজ বুঝাও হয়ে গেছে। কারণ আমাদের ইংরেজি বাক্যে যেই ক্লজটা সম্পূর্ণ একটা ক্লিয়ার আইডিয়া দিচ্ছে সেটাকে আমরা বলবো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। আর যেটা অর্ধেক আইডিয়া দিচ্ছে, মানে ওটা একটা সাবজেক্ট ভার্ব আছে কিন্তু এটা আসলে কোনো কমপ্লিট আইডিয়া দিচ্ছে না, তাহলে সেটাকে আমরা বলবো ডিপেন্ডেন্ট ক্লজ। মানে তুমি যদি নির্ভর করো কারোর উপর, তুমি হওয়া ডিপেন্ডেন্ট ক্লজ। আর যদি তুমি ইন্ডিপেন্ডেন্ট থাকো, মানে পুরো আলাদা একটা সেন্টেন্স করে ফেলে তোমাকে, তাও তোমার অর্থ বোঝা যাবে, তাহলে তুমি হওয়া একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। সো বাক্যে একটি মেইন ক্লজ এবং একটি ডিপেন্ডেন্ট ক্লজ, ডিপেন্ডেন্ট ক্লজকে আমরা মাঝে মাঝে সাবঅর্ডিনেট ক্লজও বলে থাকি। এই দুইটা জিনিস যদি থাকে তাহলে সেন্টেন্সটাকে আমরা বলবো কমপ্লেক্স সেন্টেন্স। ওকে, এখন একটা সেন্টেন্সের এক্সাম্পল দেখো, আই বট আ ল্যাপটপ। আই বট আ ল্যাপটপ উইচ ওয়াজ টু মাচ এক্সপেন্সিভ। আমি এখানে দুটো অংশ করে দিচ্ছি, আই বট আ ল্যাপটপ উইচ ওয়াজ টু মাচ এক্সপেন্সিভ। তোমরা একটা জিনিস খেয়াল করো, আমি একটু আগে কি বললাম, ইন্ডিপেন্ডেন্ট মানে হচ্ছে স্বাধীন, মানে তোমাকে যদি আলাদা একা করে দেয় তাও তোমাকে বোঝা যাবে, তোমার বাক্যর অর্থটা বোঝা যাবে। সো যদি আমি বলি আই বট আ ল্যাপটপ, এটার অর্থ কি তোমরা কেউ বলতে পারবা? অবশ্যই বলতে পারবা, এটা মানে হচ্ছে আমি একটা ল্যাপটপ কিনেছি, তাই না? অর্থাৎ এই অংশটুকুকে আমি যদি আলাদা করে দেই তাও কিন্তু সেন্টেন্সের অর্থটা ক্লিয়ার থাকছে, তাই না? তারপর দেখো পরের অংশটা দেখো, উইচ ওয়াজ টু মাচ এক্সপেন্সিভ। এটাকে তুমি যদি আলাদা করে বলো, এটার কি কোনো অর্থ বোঝা যাচ্ছে না। আমরা তো উইচ দিয়ে কোনো সেন্টেন্স শুরুই করি না, কোনো অ্যাসার্টিভ সেন্টেন্স। সো এই ক্ষেত্রে তোমরা একটু দেখো, কিন্তু পুরোটা সেন্টেন্সকে যদি আবার একসাথে বলো তখন কিন্তু আরেকটা অর্থ হচ্ছে যে আমি একটা ল্যাপটপ কিনেছি যেটা এক্সপেন্সিভ ছিল, যেটা অনেক বেশি দামি ছিল। সো এটাই মূলত কিন্তু আমার ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আর ডিপেন্ডেন্টের ক্লজের আইডিয়া, যে আমার একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে এবং একটা সাবঅর্ডিনেট ক্লজ থাকবে।
অর্থাৎ একটা ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে। এবং যেটা দেখা যায় যে এই সাবঅর্ডিনেট ক্লজটা, এই ডিপেন্ডেন্ট ক্লজটা তোমার ইন্ডিপেন্ডেন্ট ক্লজের উপর নির্ভর করবে। যেহেতু ওর কার উপর নির্ভর করতে হবে, ও সেই ইন্ডিপেন্ডেন্ট ক্লজের উপর নির্ভর করবে, তাহলেই সেই ক্লজের অর্থটা পরিষ্কারভাবে বোঝা যাবে। ওকে, তোমরা আমাকে একটু বলো যে আইডিয়াটা কি ক্লিয়ার নাকি তোমাদের কাছে? ওকে, তোমরা আমাকে ব্রাইটনেস বাড়ানোর জন্য অনেকে বলছো, আমার মনে হচ্ছে তোমরা আমাকে পেনের কালার চেঞ্জ করার জন্য বলছো। তো এখন রেড কালার ইউজ করবো, তোমরা আমাকে একটু জানো তো রেড কালারটা কি তোমাদের জন্য বেটার নাকি? তোমরা কি গ্রিনের থেকে রেড কালারটা বেটার দেখো? তাহলে আমি রেড কালার ইউজ করব। ওকে, ভেরি গুড, অনেকেই বুঝতে পেরেছো। ফার্স্টটা ইন্ডিপেন্ডেন্ট, সেকেন্ডটা ডিপেন্ডেন্ট। তোমরা লাবিব বলেছে ক্লিয়ার, রেহানা বলেছে ক্লিয়ার। ওকে, সো তোমরা আমাকে একটু বলো রেড কালারটা কি বেটার নাকি? ওকে, যদি রেড কালার বেটার হয় তোমরা একটু বলো, রেসপন্ড করো, তাহলে আমি রেডটা দিয়ে লিখবো। ওকে ম্যাডাম, আইডিয়া ইজ ক্লিয়ার, বোর্ডে কালো লাগছে। ইয়েস, ক্লিয়ার। জি আপু, ক্লিয়ার। আচ্ছা, আই থিঙ্ক সো রেড কালারটা ইজ বেটার, সো আই এম গোয়িং টু ইউজ দ্য রেড কালার। বাট ফর দ্য রেফারেন্স আমি আবার বলে দিচ্ছি তোমাদেরকে, যদি বুঝতে সমস্যা হয়। আমরা ক্লজ মানে প্রথমে ডিসকাস করি। ক্লজের মানে হচ্ছে যে আমরা একটা তোমার গ্রুপ অফ ওয়ার্ড, অর্থাৎ কিছু শব্দের অংশ থাকবে, যেই শব্দের অংশের মধ্যে আমরা একটা সাবজেক্ট এবং একটা ভার্ব পাবো। কিন্তু যেই সাবজেক্ট এবং ভার্বটা যদি আলাদা করে দাও অংশটাকে, সেটা নিজে থেকে সেন্স মেক করবে বা সেটার অর্থ বোঝা যাবে, তাহলে সেটাকে আমরা বলবো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। আর আলাদা যেটা থাকবে সেটাকে আমরা বলবো ডিপেন্ডেন্ট ক্লজ। এখন আমি আরেকটা সেন্টেন্স দেখানোর আগে তোমাদেরকে একটু দেখো, কম্পাউন্ড সেন্টেন্সের ডেফিনেশনটা বলার আগেও তোমাদেরকে একটা জিনিস বুঝাই, যে তাহলে কম্পাউন্ড আর কমপ্লেক্সে আসলে দুইটা জিনিস একটু সিমিলার। আমি একটু তোমাদেরকে মিল পার্টটা দেখাই। কম্পাউন্ডেও কিন্তু আমরা একটা ডিপেন্ডেন্ট ক্লজ এবং একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ অ্যাড করি। দুই বা ততোধিক মেইন ক্লজ যখন কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত হয় তখন তাকে কম্পাউন্ড সেন্টেন্স বলে। তো আমার কথা হচ্ছে কমপ্লেক্স আর কম্পাউন্ড দুইটাতেই যদি একটা ডিপেন্ডেন্ট ক্লজ আর একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ যোগ হয়, তাহলে তাদের পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হচ্ছে এই জায়গায়, আমরা কমপ্লেক্স সেন্টেন্সে যেই ধরনের কনজাংশন ব্যবহার করি তাদেরকে বলা হয় সাবঅর্ডিনেটিং কনজাংশন। ঠিক আছে, সাবঅর্ডিনেটিং কনজাংশন। সো আমরা এই যে, তোমরা এটার একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। পেনের কালার চেঞ্জ, বোর্ডের ব্রাইটনেস বাড়ান আপু। আপু বোর্ডের ব্রাইটনেস তো আমার মনে হয় ঠিকই আছে। আপু ব্রাইটনেস আর একটু বাড়ালে ভালো হতো। আচ্ছা, আমি অবশ্যই বিষয়টা দেখছি। আপু বোর্ডটা ডার্ক দেখা যাচ্ছে, পেনের কালার চেঞ্জ না, বোর্ডের ব্রাইটনেস বাড়ান। আমি অবশ্যই বোর্ডের ব্রাইটনেসের জিনিসটা দেখছি, বাট টিল দেন তোমরা একটু একটা জিনিস একটু স্ক্রিনশট নিয়ে রাখো। তোমাদের এখানে সাবঅর্ডিনেটিং কনজাংশন যেগুলো আছে সেগুলোই কিন্তু কমপ্লেক্সে ব্যবহৃত হয়, আর কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে আমাদের কিছু কোঅর্ডিনেটিং কনজাংশন ব্যবহৃত হয়। তোমাদের কিন্তু নলেজের জন্য এবং অ্যাডমিশনের জন্য এই নামগুলো জানা অনেক ইম্পর্টেন্ট, যে কমপ্লেক্স সেন্টেন্সে কোন কনজাংশন ব্যবহার হয়। কমপ্লেক্স সেন্টেন্সে ব্যবহার হয় সাবঅর্ডিনেটিং কনজাংশন এবং কম্পাউন্ড সেন্টেন্সে ব্যবহার হয় কোঅর্ডিনেটিং কনজাংশন। সো নাম মনে রাখার আগেও তো আমাদের দেখতে হবে কনজাংশনগুলো আসলে কীরকম। কনজাংশন হচ্ছে when, since, if, unless, so that, as, in order that, though, although, while এবং যত WH ওয়ার্ড আছে। WH ওয়ার্ড বলতে আমি বুঝি what, তারপর how, why, when, যত WH ওয়ার্ড আছে ইত্যাদি সব WH ওয়ার্ডই কিন্তু জয়েন হতে পারে একটা কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে। ওটা দিয়ে একটা কমপ্লেক্স সেন্টেন্স তৈরি হতে পারে। ওকে, তারপর তোমরা কম্পাউন্ড সেন্টেন্সে আসো। কম্পাউন্ড সেন্টেন্সও সব কিছু সেম, কমপ্লেক্স সেন্টেন্সে আমরা যা পড়েছি, শুধু ডিফারেন্স হচ্ছে মাঝখানে আমরা কোঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে জয়েন করব। ওকে, কোঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে জয়েন করব। সে কোঅর্ডিনেটিং কনজাংশন কি হতে পারে আমি তোমাদেরকে একটা ট্রিক্স দিচ্ছি। কোঅর্ডিনেটিং কনজাংশন হচ্ছে ফ্যান বয়েজ। ঠিক আছে, এই ফ্যান বয়েজের রুল কারা কারা জানো একটু আমাকে কমেন্টে বলো। আমি দেখতে চাই যে তোমাদের মধ্যে কি কেউ ফ্যান বয়েজের রুলটা জানো কিনা, তোমরা আমাকে একটু কমেন্টে জানাও যে ফ্যান বয়েজের ফুল ফর্ম তোমরা কারা কারা জানো। ততক্ষণ আমি দেখছি তোমাদের ব্রাইটনেসটা কি করা যায়।
তোমাদের অনেকেরই ফ্যান বয়েজের ফুল ফর্ম জানার কথা, একটু তাহলে আমাদেরকে কমেন্ট করে দাও যে ফ্যান বয়েজের ফুল ফর্মটা কি। ওকে, আমি দেখতে পাচ্ছি অনেকে বলছে জানে, অনেকে বলছে জানে না। না আপু জানি না, আমি বলে দিব, ডোন্ট ওয়ারি। আমি জাস্ট দেখতে পাচ্ছি কিরকম মানুষ তোমরা জানো ফ্যান বয়েজের ফুল ফর্ম। ওকে, আমি দেখতে পাচ্ছি অনেকেই বলছো পারো, অনেকেই বলছো জানো না। আমি তোমাদেরকে এখনই ফ্যান বয়েজের মিনিংটা বলে দিচ্ছি। এটাই কিন্তু মূলত তোমার অল দ্য কোঅর্ডিনেটিং কনজাংশন, যেটা তোমার মনে রাখতে হবে। ফর অ্যান্ড, নর, বাট, অর, ইয়েট, সো। এই যে এই কয়েকটা কনজাংশনই কিন্তু মূলত আমাদের কোঅর্ডিনেটিং কনজাংশন ব্যবহৃত হয় কোঅর্ডিনেটিং কনজাংশন হিসেবে, এবং এই সেন্টেন্সগুলাই কিন্তু আমাদের কম্পাউন্ড সেন্টেন্সে ইউজড হয়। ওকে, সো এই সেন্টেন্সগুলোই আমরা মূলত কম্পাউন্ড সেন্টেন্সে ইউজ করব। সো আশা করি এখন আর কারো ফ্যান বয়েজ কনজাংশন নিয়ে কোনো সমস্যা নেই, এবং তারই সাথে সিম্পল সেন্টেন্স দেখতে কিরকম হয়, কম্পাউন্ড সেন্টেন্স দেখতে কিরকম হয়, এবং কমপ্লেক্স সেন্টেন্স দেখতে কিরকম হয়, সেটা নিয়েও কারো আর কোনো কনফিউশন নেই। ওকে, আচ্ছা, এখন তাহলে আমরা ফার্স্ট রুলটা ডিসকাস করি। আমরা সিম্পল থেকে কমপ্লেক্স করার জন্য যে প্রথম রুলটা ব্যবহার করব। প্রথম রুলটা হচ্ছে ইনস্পাইট অফ যুক্ত সেন্টেন্সে। আমাদের যদি সেন্টেন্সে ইনস্পাইট অফ থাকে তাহলে আমরা কি করব আমরা একটু দেখে নেই। প্রথমত ইনস্পাইট অফ এর পরিবর্তে আমরা দো এবং অ্যালদো বসাবো। এই যে দো এবং অ্যালদো দুইটা কিন্তু সিমিলার মিনিং দেয়, দুইটার মধ্যে যে কোনো একটা ওয়ার্ড আমরা বসাবো ইনস্পাইট অফ এর পরিবর্তে। অর্থাৎ ইনস্পাইট অফটা থাকবে তোমার সিম্পল সেন্টেন্সে, সেটার পরিবর্তে তুমি দো অথবা অ্যালদো বসাবা। মেইন ক্লজের সাবজেক্টটি দো অথবা অ্যালদো বসার পরে আমরা বিং এর পরিবর্তে একটা টু বি ভার্ব বসাবো, এবং হ্যাভিং এর পরিবর্তে আমরা টু হ্যাভ ভার্ব বসাবো। তোমাদের কাছে সবগুলো ক্লিয়ার হয়ে যাবে আমরা যখন একটা এক্সাম্পল দেখাবো। টু বি ভার্ব এবং টু হ্যাভ ভার্ব বসাবো, এবং বাকি যে সেন্টেন্সের অংশ থাকবে সেখানে আমরা কোনো পরিবর্তন করব না। ওকে, আচ্ছা, তোমরা এখানে সেন্টেন্সের রুলগুলো দেখে নিতে পারো উপরে, কিন্তু আমি নিচে সেন্টেন্সের এক্সাম্পল দেখাচ্ছি। সেন্টেন্সটা তোমরা দেখো, ইন স্পাইট অফ বিং পোর হি ইজ হ্যাপি। তো আমরা প্রথমে কি করব, ইন স্পাইট অফ এর পরিবর্তে একটা দো বসাবো, অর্থাৎ দো হি ইজ পোর হি ইজ হ্যাপি। সো আমাদের ফার্স্ট স্টেপটা হবে হচ্ছে ইন স্পাইট অফ এর পরিবর্তে দো বসানো। সেকেন্ডলি আমরা মেইন ক্লজের যে সাবজেক্ট থাকবে, এখানে মেইন ক্লজ কিন্তু এই যে এটা, এবং সিম্পল সেন্টেন্সের সাবজেক্টও কিন্তু হি। তো আমরা মেইন ক্লজের সাবজেক্টটাকে এই দো এর পরে বসাবো। তারপর হচ্ছে আমরা একটা টু বি ভার্ব বসাবো। আমরা কি জানি টু বি ভার্ব কি কি আছে, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। সো টু বি ভার্বের মধ্যে যেহেতু এই সেন্টেন্সটা প্রেজেন্ট টেন্সে, আমি অবশ্যই ইজ বসাবো, আর হি যেহেতু সিঙ্গুলার সো আমি ইজ বসাবো। সো দো হি ইজ পোর, এখানে পোরটা এখান থেকে নিয়ে আসবো, এবং বাকি অংশ কিন্তু আনচেঞ্জ থাকবে, বাকি অংশে কোনো পরিবর্তন হবে না। দো হি ইজ পোর দো হি ইজ পোর হি ইজ হ্যাপি, এটা হবে তোমার অ্যাকচুয়াল সেন্টেন্স। তোমরা আমাকে দ্রুত সেকেন্ডটা একটু অ্যান্সার করে ফেলো তো কমেন্টে, আমি দেখতে চাচ্ছি কারা দ্রুত অ্যান্সার করতে পারো। ইন স্পাইট অফ হ্যাভিং নলেজ ফারদিন ওয়াজ নট সিলেক্টেড। আমি তোমাদেরকে একটু হেল্প করছি আপু বা ভাইয়ারা, একটু দেখো। ইন স্পাইট অফ এর পরিবর্তে দো আনবো, তারপর আমরা সাবজেক্ট ইউজ করব, তারপর আমরা টু বি ভার্ব দিব, এবং তারপরে আমাদের বাকি যে অংশটা থাকবে সেটা আমরা কোনো পরিবর্তন করব না। সো আমি একটু দেখতে চাচ্ছি তোমরা কারা অ্যান্সারটা দ্রুত দিতে পারো। ইন স্পাইট অফ হ্যাভিং নলেজ ফারদিন ওয়াজ নট সিলেক্টেড, এইটার অ্যান্সার কি হবে? আমি অনেক কমেন্টস দেখতে পাচ্ছি, কিন্তু আমি অ্যান্সারের কমেন্টস দেখতে পাচ্ছি না। আমি একটু দ্রুত অ্যান্সার চাচ্ছি তোমাদের থেকে। তোমরা অনেকে এখনো ফ্যান বয়েজের ডেফিনিশন বলছো, আমি কিন্তু ফ্যান বয়েজ বলে দিয়েছি।
ওকে, লাবিব আহমেদ ভেরি গুড, ও অ্যান্সার দিয়েছে অলদো ফারদিন হ্যাড নলেজ হি ওয়াজ নট সিলেক্টেড। আমরা দেখবো লাবিবের অ্যান্সারটা হয়েছে কিনা, কারণ লাবিব আসলে সবগুলো অ্যান্সারই মোটামুটি কারেক্ট দিচ্ছিল সোফার। হ্যাঁ, লাবিব কিন্তু ঠিকই বলেছে, ও দিয়ে বলেছে, এখানে অলদো দিয়ে দেওয়া, বাট দুইটাই কিন্তু কারেক্ট। অলদো ফারদিন হ্যাড নলেজ হি ওয়াজ নট সিলেক্টেড। আচ্ছা, তাহলে আমরা এখন সেকেন্ড রুলটা দেখি। আমি দেখতে পাচ্ছি আরো অনেকে দিচ্ছ সেম অ্যান্সার, তাই আমি ওটার টাইম ওয়েস্ট করছি না, আমরা সেকেন্ড রুলটাই দেখি। যেহেতু আমাদের একটা ক্লাসে অনেকগুলো রুল কভার করতে হবে, আমরা সেকেন্ড রুলটায় চলে যাই। এখানে দেখো, আমরা প্রথমে ভার্ব, অবজেক্ট এবং যদি প্রেজেন্ট পার্টিসিপাল থাকে, তোমার ভার্ব, অবজেক্ট এবং প্রেজেন্ট পার্টিসিপাল। প্রেজেন্ট পার্টিসিপাল বলতে আমরা আসলে বুঝি ভার্ব এবং আইএনজি, যেটা কিনা অ্যাডজেক্টিভ হিসেবে ফাংশন করে, মানে যেটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। সো প্রেজেন্ট পার্টিসিপালের পূর্ববর্তী বাক্যাংশ অপরিবর্তিত থাকে, অর্থাৎ ওই আইএনজি ওয়ার্ডের আগে যেই অংশ সেটা কিন্তু আমরা কোনো পরিবর্তন করব না, সেটা অ্যাজ ইট ইজ থাকবে। ভার্বের অবজেক্টের পর দ্যাট বা উইচ বসবে, এবং আমাদের যে অবজেক্টটা থাকবে সেই অবজেক্টের পর আমরা দ্যাট অথবা উইচ বসাবো। এটা ভ্যারি করবে কখন কোনটা বসাবো, আমি তোমাদেরকে সেটাও বলে দিচ্ছি। ফাইনাইট ভার্বের টেন্স অনুযায়ী উইচ এবং দ্যাটের পর টু বি ভার্ব বসবে, অর্থাৎ যদি পাস্ট, আমি একটু লিখেও দেই ফাইনাইট ভার্বের টেন্স বলতে এখানে কি বোঝাচ্ছে। যদি পাস্ট হয় তাহলে আমরা টু বি ভার্ব হিসেবে ব্যবহার করব ওয়াজ অথবা ওয়্যারকে। যদি প্রেজেন্ট হয় তাহলে আমরা টু বি ভার্ব হিসেবে ব্যবহার করব এম, ইজ অথবা আর কে। ওকে, এবং লাস্টলি প্রেজেন্ট পার্টিসিপালের যে পরবর্তী অংশটা সেটা কিন্তু অপরিবর্তিত থাকবে। আসো আমরা একটা এক্সাম্পল দেখি। আই স আ বার্ড ফ্লাইং ইন দ্য স্কাই। এখানে কিন্তু ফ্লাইংটা একটা প্রেজেন্ট পার্টিসিপাল হিসেবে কাজ করছে। সো আই স ইন দ্য স্কাই, এটাকে যদি তুমি কমপ্লেক্স করতে চাও, জিনিসটা এরকম হবে, আই স আ বার্ড উইচ ওয়াজ ফ্লাইং ইন দ্য স্কাই। আমি একটা পাখি দেখি, উইচ ওয়াজ ফ্লাইং ইন দ্য স্কাই। যেহেতু পাখি একটা অ্যানিমাল, তাই আমরা উইচ ব্যবহার করব এই বার্ডের আগে। সো দেখো, শুরুতে আমি সাবজেক্ট দিচ্ছি, ভার্ব দিচ্ছি, পুরা প্রথম অংশ কিন্তু কোনো চেঞ্জ করি নাই এই পর্যন্ত। আমি শুধুমাত্র এই পার্টিসিপালের আগে এই জায়গায় হচ্ছে আমি উইচ দিব, তারপর আমি টু বি ভার্ব দিব, যেহেতু এটা পাস্ট টেন্স ছিল, সো তার মানে হচ্ছে এটা পাস্ট টেন্স। এই পাস্ট টেন্স থাকাতে কিন্তু আমি ওয়াজ ইউজ করব, এবং পরবর্তী অংশও কিন্তু কোনো চেঞ্জ হবে না, অর্থাৎ শুধু মাঝখানে আমি উইচ ওয়াজ বসিয়ে পুরা সেন্টেন্সটাকে কমপ্লেক্স করে দিতে পারি। ওকে, আচ্ছা, এখন আসো আমরা থার্ড রুলে দেখি। বাই দ্য ওয়ে, আরেকটা রিমাইন্ডার দিচ্ছি তোমাদেরকে, এই ক্লাসটার কিন্তু একটা সেকেন্ড পার্ট আছে। তোমরা যদি এই ক্লাসটা ভালো করে না করো, মনোযোগ দিয়ে না করো, এবং তোমাদের যত ফ্রেন্ড আছে তাদেরকে সহ নিয়ে না করো, তোমরা কিন্তু সেকেন্ড পার্টে অনেক কিছুই বুঝবা না। সো আজকে যেহেতু ক্লাসটার ফার্স্ট পার্ট, আমি চাচ্ছি যেন শুরু থেকে তোমরা একদম ভালো মতো ফোকাস দিয়ে শুরু থেকে ভালো করে ক্লাসটা করো। আচ্ছা, যদি আমাদের সেন্টেন্সের স্ট্রাকচারে টু থাকে, অর্থাৎ শুরুতে একটা টু যেটা মানে অতিরিক্ত বোঝায়, আর তারপর প্রিপোজিশন টু থাকে, তাহলে আমরা কি করব? আমরা প্রথমে যে TOO ওইটার জায়গায় সো বসাবো। ওকে, তারপর আমরা অ্যাডজেক্টিভের পরে দ্যাট বসাবো, যে অ্যাডজেক্টিভটা আসবে সেখানে তারপরে আমরা দ্যাট বসাবো। আগের রুলে যেমন উইচ এবং দ্যাট কোনটা বসাবো একটা কনফিউশন ছিল, এই রুলে কিন্তু দ্যাট বসাবো, এটা স্পেসিফিক। তারপর দেখো, দ্যাটের পরে একই সাবজেক্ট আবার পুনরায় বসবে, অর্থাৎ অরিজিনাল যে বাক্যের সাবজেক্ট সেটা কিন্তু আবার পরে চলে আসবে, এবং পরে সাবজেক্টের পরের টেন্স অনুযায়ী ক্যানট এবং কুড নট বসবে। এখানেও কিন্তু জিনিসটা অনেক সেম। যদি প্রেজেন্ট হয় টেন্স তাহলে ক্যানট বসাবো, আর যদি পাস্ট হয় তাহলে আমরা কুড নট বসাবো। ঠিক আছে, এই জিনিসটা কিন্তু সেম থাকবে। আমরা টেন্স দেখে আসলে কোন ভার্বটা ইউজ করব, মানে ক্যানট ইউজ করব নাকি কুড নট ইউজ করব, সেটা ডিসাইড করব। তাহলে তোমরা আসো একটা এক্সাম্পল দেখো। দ্য রিভার ইজ টু রাফ ফর আস টু ক্রস। এটা হচ্ছে সেন্টেন্স। এটা সিম্পল কিভাবে বুঝলাম, এই যে টু, এখানে কিন্তু টু রাফ ফর আস টু ক্রস, মানে নদীটা আমাদের জন্য অনেক খরা বা জটিল, যাই বলো না কেন, দ্য রিভার ইজ টু রাফ ফর আস টু ক্রস, মানে আমাদের জন্য অনেক কঠিন। সো এখন দেখো, তুমি যদি এটাকে পরিবর্তন করো, টু এর পরিবর্তে তুমি সো বসাবা, তারপর হচ্ছে অ্যাডজেক্টিভ যেটা আছে রাফ, রাফের পরিবর্তে, রাফ এখানে একটা অ্যাডজেক্টিভ,
রাফের পরিবর্তে তুমি দ্যাট বসাবা এবং তারপরে তুমি কিন্তু ক্যানট দিয়ে আবার ওই যে সাবজেক্টটাকে রিপিট করবা। যেহেতু এখানে ফর আস ছিল, আস যখন তুমি সাবজেক্ট করবা সাবজেক্টে কিন্তু উই হয়ে যাবে। আমরা জানি আস হচ্ছে অবজেক্টিভ ফর্ম আর উই হচ্ছে সাবজেক্টিভ ফর্ম। যখন এটা উই হয়ে যাবে তখন তারপরে তুমি বাকি অংশটা ক্যানট দিবা, কারণ এটা একটা প্রেজেন্ট টেন্সের সেন্টেন্স। যেহেতু প্রেজেন্ট টেন্সের সেন্টেন্স তাই পরবর্তী অংশে তুমি ক্যানট দিয়ে পুরো সেন্টেন্সটা শেষ করে দিবা। ওকে, লাবিব বলছে রুল নাম্বার 3টা ইজি ছিল। হ্যাঁ, তাহলে এখন লাবিব তুমি এই কোয়েশ্চেনটাও অ্যান্সার করে ফেলো এবং লাবিবের সাথে ওর যা যা ফ্রেন্ডস আছে তোমরাও একটু অ্যান্সার করে ফেলো। এই থার্ড কোয়েশ্চেনটা কি হবে? আই ওয়াজ টু টায়ার্ড টু মুভ। এই সেন্টেন্সটা কি হবে? তোমরা একটু দ্রুত অ্যান্সার করে ফেলো। ওকে, আই ওয়াজ টু টায়ার্ড টু মুভ এই সেন্টেন্সের অ্যান্সার কি হবে? তোমরা একটু অ্যান্সার করে ফেলো, আমি তোমাদের কমেন্টের জন্য ওয়েট করছি। আমি অনেকগুলো অ্যান্সার দেখতে পাচ্ছি। আই ওয়াজ সো টায়ার্ড দ্যাট আই কুডেন্ট মুভ। আমার মনে হচ্ছে তোমরা সবাই আসলে রুল 3টা বুঝে গিয়েছো, বাট একজন অনেকেই হচ্ছে ক্যানট ব্যবহার করেছো, পারামা নান্দিনী, তারপর আমি কয়েকটা ক্যানট চোখে পড়ছে আমার। এটা কিন্তু ক্যানট হবে না, আপুরা বা ভাইয়ারা একটু খেয়াল করো, কারণ এখানে ওয়াজ আছে। ওয়াজ মানে কি? পাস্ট টেন্স না? তাহলে আমরা কি পাস্ট টেন্স থাকলে আমরা কুড নট ব্যবহার করব। যদি এটা প্রেজেন্ট টেন্স হতো তাহলে আমি ক্যানট ব্যবহার করতাম। ওকে, সো আসো আমাদের নেক্সট রুলটা দেখি। সিম্পল সেন্টেন্সে ইনফিনিটিভ ভার্ব থাকলে বা ইন অর্ডার টু থাকলে আমরা কি করব? ইনফিনিটিভ মানে কিন্তু টু প্লাস V1 বা যেটাকে আমরা বলি বেস ফর্ম। মানে আমরা যদি টু এর পর ভার্বের বেস ফর্ম থাকে সেটাকে আমরা ইনফিনিটিভ বলি। সো সিম্পল সেন্টেন্সে যদি ইনফিনিটিভ থাকে অথবা ইন অর্ডার টু থাকে তাহলে আমরা কি করব? প্রথমত সেটার পরিবর্তে আমরা সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট ব্যবহার করব। আমরা সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট ব্যবহার করব। এরপর একই সাবজেক্ট আবারও পুনরায় রিপিট হবে, অর্থাৎ সাবজেক্টের যে অরিজিনাল মানে সেন্টেন্সের যে সাবজেক্ট ছিল সেটা যদি প্রোনাউন হয় তাহলে প্রোনাউন রূপে ব্যবহার হবে, আর যদি নাউন হয় তাহলে নাউন রূপে ব্যবহার হবে, কিন্তু সাবজেক্টটাকে আবার আনবো এবং পরবর্তীতে ভার্বের আগে আমরা মে, মাইট, ক্যান, কুড ইত্যাদি বসাবো। ঠিক আছে, ভার্বের আগে দিয়ে আমরা মে, মাইট অথবা ক্যান, কুড বসাবো। এখানেও কিন্তু রুল স্টেজ সেম। প্রেজেন্ট হলে হচ্ছে মে বসবে অথবা ক্যান বসবে, আর পাস্ট হলে মাইট বসবে অথবা কুড বসবে। আচ্ছা, এখানে দেখো উই ইউজুয়ালি গো টু দ্য মস্ক টু সে আওয়ার প্রেয়ার্স। এটাকে আমরা এভাবে লিখতে পারি, উই ইউজুয়ালি গো টু মস্ক সো দ্যাট উই ক্যান অর মে সে আওয়ার প্রেয়ার্স। সো উই ইউজুয়ালি গো টু মস্ক টু সে আওয়ার প্রেয়ার্স থেকে আমরা এখানে দেখো টু সে কিন্তু একটা ইনফিনিটিভ হিসেবে কাজ করছিল। আমি ইনফিনিটিভের পরিবর্তে সো দ্যাট নিয়ে আসবো এবং তারপরে আমি যেহেতু সাবজেক্টটাকে আবার রিপিট করব, এখানে উই আছে, আমি এই সেম সাবজেক্টটা আবার রিপিট করব এখানে, এবং যেহেতু এটা প্রেজেন্ট টেন্স তাই আমি ক্যান অথবা মে দিব। যেহেতু ক্যান অথবা মে যেটাই দাও দুইটাই ঠিক আছে এবং বাকি অংশটা সেম থাকবে। ওকে, ক্লাস শেষ হবে 7:30টায়, কিন্তু আমি আশা করি তোমরা সবাই ততক্ষণ মনোযোগ দিয়ে ক্লাসটা করবা, কারণ 1 ঘন্টা আসলে জীবনে কিছুই না, কিন্তু আবার মিস করে ফেললে মনে হবে অনেক কিছু। ঠিক আছে, আচ্ছা তারপর দেখো আরেকটা সেন্টেন্স, তোমরা এটা নিজেরা করার ট্রাই করো, আমি তোমাদের থেকে অ্যান্সারটা নিব এটার। এই সেম ভাবেই করো তোমরা, তোমাদের ইনফিনিটিভ যেটা আছে সেটাকে পরিবর্তন করে সো দ্যাট দিয়ে লিখো, সাবজেক্টটা রিপিট করো এবং সাবজেক্টের পরে ক্যান অথবা মে অথবা কুড অথবা মাইট ব্যবহার করো। যদি পাস্ট টেন্স হয় তাহলে আমরা কুড অথবা মাইট ব্যবহার করব, আর যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে আমরা মে অথবা ক্যান ব্যবহার করব। ওকে,
কয়েকটা ইনফিনিটিভ ওয়ার্ড দেখালে ভালো হতো আপু, লাবিব বলেছে। ইনফিনিটিভ ওয়ার্ড তুমি টু, ইট, তুমি টু এর পর যে কোনো বেস ফর্মের ভার্ব দাও লাবিব, সেটা কিন্তু ইনফিনিটিভ হিসেবেই কাউন্ট হবে। হতে পারে টু গো, টু ইট, টু ড্রিঙ্ক, টু বাথ, টু ড্র, যেটাই দাও সেটাই কিন্তু ইনফিনিটিভ হিসেবে কাউন্ট করবে। যেমন এখানে টু সে হচ্ছে ইনফিনিটিভ ছিল, এখানে টু ড্র হচ্ছে ইনফিনিটিভ। তো তুমি টু এর পর ভার্বের বেস ফর্ম, অর্থাৎ বেস ফর্ম মানে কি, সেই ফর্মটাকে পরিবর্তন না করে ভার্বের যে অরিজিনাল ফর্ম সেই ফর্মটা ব্যবহার করাই কিন্তু তাহলে ইনফিনিটিভের স্ট্রাকচার হয়ে যাচ্ছে। ওকে, অনেকেই অ্যান্সার দিচ্ছ আই ওয়েন্ট টু ব্যাংক সো দ্যাট আই কুড ড্র সাম মানি, এটাই ম্যাক্সিমাম অ্যান্সার, এটাই কিন্তু কারেক্ট অ্যান্সার। এটা হবে আই ওয়েন্ট টু ব্যাংক টু ড্র সো দ্যাট আই কুড ড্র সাম মানি। সো এখানে আমরা টু ড্রটাকে চেঞ্জ করে সো দ্যাট নিয়ে আসবো, এবং যেহেতু সেন্টেন্সটা পাস্ট টেন্সে আমরা এখানে কুড ব্যবহার করব। সো অ্যান্সার হবে আই ওয়েন্ট টু ব্যাংক সো দ্যাট আই কুড ড্র সাম মানি। ওকে, আচ্ছা, তাহলে আমরা ফিফথ রুলটা দেখি। সেন্টেন্সে যদি ভার্ব প্লাস আইএনজি একসাথে যুক্ত থাকে সেই ক্ষেত্রে আমরা কি করব? প্রথমত অর্থ ও ভাবানুসারে সেন্টেন্সের প্রথমে ওয়েন অথবা সিন্স বসবে। ঠিক আছে, ওয়েন, সিন্স বা অ্যাজ যেটাই বসুক না কেন, তো তিনটা বসতে পারে, ওয়েন বসতে পারে, সিন্স বসতে পারে, অথবা অ্যাজ বসতে পারে। এবং সেটা কিভাবে বসবে আমি একটু পরে এক্সাম্পলে দেখাচ্ছি, কিন্তু অর্থানুসারে বসবে। অর্থাৎ ওয়েনের প্রয়োজন হলে ওয়েন বসবে, সিন্সের প্রয়োজন হলে সিন্স, এবং অ্যাজের প্রয়োজন হলে অ্যাজ বসবে। ফাইনিট ভার্বের সাবজেক্ট সাবঅর্ডিনেট ক্লজের সাবজেক্ট হিসেবে বসে, তারপর ফাইনিট ভার্বের টেন্স অনুযায়ী ভার্বের আইএনজি ফর্ম রূপান্তরিত হবে, এবং ফাইনিট ভার্বের সাবজেক্ট থেকে বাকি অংশটা অপরিবর্তিত থাকবে। সো আবার যদি একটু দেখি, আমরা প্রথমেই ওয়েন, সিন্স অথবা অ্যাজ যে কোনো একটা বসাবো, তারপর আমরা ভার্বের সাবজেক্টে সাবঅর্ডিনেট ক্লজে যে সাবজেক্টটা থাকবে সেটাই কিন্তু আবার বসবে। অর্থাৎ সেন্টেন্সে, সিম্পল সেন্টেন্সে যে সাবজেক্টটা ছিল সেই সাবজেক্টটা আবার রিপিট হবে, এবং ফাইনিট ভার্বের টেন্স অনুযায়ী ভার্বের আইএনজি ফর্ম মূল ভার্বে রূপান্তরিত হয়ে যাবে, এবং বাকি অংশটা কোনো পরিবর্তন হবে না। তোমরা এখানে একটা এক্সাম্পল দেখো, গোয়িং হোম আই ফাউন্ড মাই মাদার asleep। এখানে কিন্তু সেন্টেন্সটা একটা ভার্ব প্লাস আইএনজি স্ট্রাকচারে শুরু হয়েছে, এবং পরবর্তীতে আমাদের এখানে চেঞ্জ করতে হবে। আমরা কিভাবে চেঞ্জ করব? এখানে আই ফাউন্ড মাই মাদার asleep এই অংশটাকে আমরা পরিবর্তন। আচ্ছা, সো আই ফাউন্ড মাই মাদার asleep। সো আমি এটাকে এভাবে শুরু করতে পারি, যেহেতু প্রথমত তোমার একটা সময়ের কথা বলা হয়েছে, তাই আমি আচ্ছা, সো এখানে যেহেতু গোয়িং হোম, মানে গোয়িং হোমে আমার একটা সময় ইন্ডিকেট করা আছে, তাই আমি ওয়েন দিয়ে শুরু করব। অলসো আশা করি তোমাদের সবার এখন ব্রাইটনেসটা আগের থেকে ক্লিয়ার। তোমরা আমাকে তাও একটু কমেন্টে জানাও যে ব্রাইটনেসটা কি আগের থেকে বেটার নাকি। আমি ট্রাই করছিলাম এতক্ষণ ব্রাইটনেসটা তোমাদের জন্য ঠিক করার, তোমরা আমাকে এটাও একটু জানাও। সো যেহেতু আমি এখানে যেটা বলছিলাম যে গোয়িং হোম মানে আমি সময় দিয়ে শুরু করছি, তাই আমি ওয়েন দিয়ে সেন্টেন্সটা শুরু করব। সো ওয়েন আই ওয়েন্ট হোম আই ফাউন্ড মাই মাদার asleep। আর কিছু কিন্তু পরিবর্তন করছি না, আমাদের পরবর্তী অংশটা কিন্তু পুরা সেম অ্যাজ ইট ইজ আছে। ওকে, অনেকে আবার এখন বলছে ম্যাম ব্রাইটনেস কমান, এতক্ষণ আমাকে বলছিল ব্রাইটনেস বাড়ানোর জন্য। সো আমি কনফিউজড একটু, তোমরা আমাকে বেশি মানুষ কমেন্ট করলে আমি বুঝতে পারবো আসলে মেজরিটি কি চায়। ওকে, সো তারপর দেখো 6 নাম্বার রুলে আমাদের উইদাউট প্লাস ভার্ব প্লাস আইএনজি যদি থাকে তাহলে আমরা কোন স্ট্রাকচারটা ফলো করব। উইদাউট কিন্তু মনে রাখবা অলওয়েজ সিম্পল সেন্টেন্সে ব্যবহৃত হয়, এবং উইদাউটের পরিবর্তে আমরা কি নিয়ে আসবো দেখো, ইফ, ডু নট, ডাজ নট অথবা আনলেস, এই দুইটার যে কোনো একটা নিয়ে আসবো। যদি আমি ইফ দেই, ইফের সাথে আমার ডু নট, ডাজ নট দিতে হবে। আচ্ছা, অনেক বলছে একটু বেশি হয়ে গিয়েছে, আমি তাহলে একটু কমাচ্ছি, সামান্য একটু কমাচ্ছি। ওকে, বাট আমার মনে হয় ম্যাক্সিমামের কাছে ব্রাইটনেস বাড়ানোটাই ক্লিয়ার লাগছে। ঠিক আছে, আমি সামান্য একটু কমালাম, বাট এখন দেখো। ওকে ওকে, সো ভার্বের আইএনজি ফর্মের যে মূল ভার্ব আছে সেটাতে রূপান্তরিত হয়ে যাবে, এবং ফাইনিট ভার্বের সাবজেক্ট থেকে অবশিষ্ট যে বাক্যটা সেটায় কোনো পরিবর্তন হবে না।
মোস্তাফিক কাজী একটা ভালো কোয়েশ্চেন করেছে, ব্রাইটনেস নিয়ে তোমাদের এত প্রবলেম কেন? আসলে আমি যেহেতু ক্লাসটা মোবাইলে ভিউ করছি না, আমি বলতে পারবো না যে কার কীরকম সমস্যা হচ্ছে ব্রাইটনেসের জন্য, কিন্তু আমরা আমাদের লেভেল থেকে বেস্ট ট্রাই করবো যেন তোমাদের সবার জন্য ক্লাসটা স্মুথলি রান হয়। সো আশা করি এটা আর কোনো ইস্যু হবে না এখন ক্লাসে। ওকে, সো এক্সাম্পলটা দেখো, এক্সাম্পলটা শুরু হয়েছে উইদাউট প্লাস ভার্ব প্লাস আইএনজি দিয়ে, অর্থাৎ উইদাউট ওয়ার্কিং হার্ড ইউ ক্যান নট সাকসিড ইন লাইফ। সো আমরা দুইভাবে শুরু করতে পারি, আইদার ইফ দিয়ে অথবা আনলেস দিয়ে। সো আমি ইফ দিয়ে যদি করি, ইফ ইউ ডু নট ওয়ার্ক হার্ড, এই যে ইফ দিয়ে করলে আমার ইফ ইউ ডু নট দিয়ে শুরু করতে হবে। তারপর আমি এই ভার্বের যে আইএনজি ফর্ম সেটাকে আমি বেস ফর্মে নিয়ে আসবো, অর্থাৎ V1 করে ফেলবো, এটাকে আমি মূল ভার্ব অর্থাৎ V1 ফর্মে নিয়ে আসবো। দেখো ওয়ার্কিং ছিল, ওয়ার্কিং থেকে আমি ওয়ার্ক করে ফেললাম, আর বাকি যে অংশটা সেটায় কোনো পরিবর্তন আনবো না। সো তোমরা একটা জিনিস খেয়াল করছো, এখানে কিন্তু প্রত্যেকটা জিনিসে এক দুইটা পরিবর্তন হচ্ছে, মোস্ট অফ দ্য জিনিস কিন্তু আগের মতোই আছে, জাস্ট এক দুইটা জিনিস অ্যাড হচ্ছে, এক দুইটা জিনিস চেঞ্জ হয়ে যাচ্ছে, এইটাই তোমার একটু মাথায় রাখতে হবে কষ্ট করে। ওকে, সো উইদাউট ওয়ার্কিং হার্ড ইউ ক্যানট succeed in life. So if you do not work hard, you cannot succeed in life. Okay? আচ্ছা, এখন আসলে তাহলে আমরা নেক্সট এক্সাম্পল, নেক্সট রুলটা দেখি। এবার যদি বাই দিয়ে সেন্টেন্স শুরু হয়, অর্থাৎ সেন্টেন্সের শুরুতে বাই আছে, তারপর একটা ভার্ব, তারপর যদি আইএনজি থাকে, তাহলে আমরা কি করব? প্রথমত বাইয়ের পরিবর্তে আমরা ইফ ইউজ করব, ঠিক আছে? এখানে কিন্তু আর কোনো আমি অন্য স্যাম্পল আনছি না, অর্থাৎ আনলেস আনছি না, আমি শুধুমাত্র বায়ের পরিবর্তে ইফ ব্যবহার করব। এবং এখানেও কিন্তু ভার্বের যে আইএনজি ফর্ম থাকবে সেটা মূল ফর্মে পরিবর্তন হয়ে যাবে, অর্থাৎ আইএনজি সহ ভার্বটায় আইএনজিটা চলে যাবে, আইএনজিটা আমরা বাদ দিয়ে দিব। ফাইনাইট ভার্বের সাবজেক্ট থেকে অবশিষ্ট যে বাক্যাংশ সেটাও কিন্তু অপরিবর্তিত থাকবে। ওকে, সো আসো আমরা একটা এক্সাম্পল দেখি। বাই রিডিং মোর ইউ উইল নো মোর, অর্থাৎ বেশি পড়লে তুমি বেশি জানতে পারবা, আমিও কিন্তু তোমাদেরকে বারবার এটাই বলি। সো বাই রিডিং মোর, এটার পরিবর্তে আমি অফকোর্স ইফ নিয়ে আসবো, ইফ ইউ রিড মোর ইউ উইল নো মোর। সো আমি সাবজেক্ট কিন্তু এই সেকেন্ড ক্লজে যে সাবজেক্টটা ছিল সেটাই এখানে নিয়ে আসবো, মানে আমার যে মেইন সেন্টেন্সের যে সাবজেক্টটা, সিম্পল সেন্টেন্সের যে সাবজেক্ট সেটাই নিয়ে আসবো, এবং তারপর আমি লিখবো বাকি পুরা সেন্টেন্সটা অ্যাজ ইট ওয়াজ। সো ইফ ইউ রিড মোর ইউ উইল নো মোর। তোমরা আমাকে দ্রুত রুল 7-এর অ্যান্সারটা দিয়ে দাও, যে রুল 7-এ যে এক্সাম্পলটা আছে সেটার অ্যান্সার কি হবে। এক্সাম্পলটা হচ্ছে বাই টেকিং এক্সারসাইজ রেগুলারলি ইউ উইল বি ফিট। এটার অ্যান্সার দ্রুত আমাকে তোমরা দিয়ে দাও। এটা তোমরা আমাকে দ্রুত অ্যান্সারটা দিয়ে দাও। বাই টেকিং এক্সারসাইজ রেগুলারলি ইউ উইল বি ফিট, এটার অ্যান্সারটা দ্রুত দিয়ে দাও। তোমরা অনেকে নো বানান কি ইচ্ছা করে ভুল করতেছো, যারা NO লিখতেছো। আচ্ছা, যেটাই হোক, আনিকা জাইন তোমার অ্যান্সারটি হয়নি, অনেকের অ্যান্সার হচ্ছে, আবার অনেকে ভুল করছো। ইফ ইউ টেক এক্সারসাইজ রেগুলারলি ইউ উইল বি ফিট, রুমার অ্যান্সারটা ঠিক আছে। সো হ্যাঁ, অ্যান্সারটা কিন্তু হবে ইফ ইউ টেক এক্সারসাইজ রেগুলারলি ইউ উইল বি ফিট। রুমার অ্যান্সার ঠিক আছে, শায়লার অ্যান্সার ঠিক আছে, মাহিরের অ্যান্সার ঠিক আছে। তোমরা অনেকে এক্সারসাইজিং দিয়েছো, এখানে কিন্তু ভার্বের বেস ফর্ম ব্যবহার করতে হবে, এখানে কিন্তু বলাই আছে যে ভার্বের আইএনজি ফর্মটা চেঞ্জ হয়ে আমরা ভার্বের বেস ফর্ম ব্যবহার করব। সো এখানে আইএনজি থাকবে না। লাবিবের অ্যান্সারও ঠিক আছে, ফাতেমা, জান্নাতুল সবার অ্যান্সারই ঠিক আছে। ওকে, আমাদের 8 নম্বর রুল হচ্ছে সিম্পল সেন্টেন্সের ক্ষেত্রে ব্যবহৃত নাউন বা নাউন ফ্রেজকে কিভাবে আমরা দ্যাট অথবা কোনো WH ওয়ার্ড যোগ করে নাউন ক্লজে সম্প্রসারিত করে কমপ্লেক্স করতে পারি। সম্প্রসারিত মানে কি, টেনে কোনো কিছুকে বড় করা, এই জিনিসটাও এরকম যে সিম্পলে লিখলে ছোট থাকে কিন্তু কমপ্লেক্সে লিখলে একটু বড় হয়ে যায়। কিভাবে আমরা বড় করব? আমরা কোনো WH ওয়ার্ড অথবা দ্যাট ব্যবহার করে সেন্টেন্সটাকে একটু বড় করব এবং তাকে এটা কমপ্লেক্সে রূপান্তরিত করব। আমরা কিন্তু জানি যে দ্যাট অথবা কোনো WH ওয়ার্ড, এই ধরনের শব্দগুলো কিন্তু একটা WH মানে একটা সাবঅর্ডিনেটিং কনজাংশনের এক্সাম্পল, অর্থাৎ যে ধরনের কনজাংশনগুলো আমরা কমপ্লেক্স সেন্টেন্সে ব্যবহার করে থাকি। আচ্ছা, তাহলে আমরা একটা এক্সাম্পল দেখি। আই ডু নট নো হিজ ফাদার্স নেম, এটা কিন্তু একটা সিম্পল সেন্টেন্স। এইটাকে যদি তুমি পরিবর্তন করে
কমপ্লেক্স করতে চাও তুমি কি করবা দেখো, তুমি লিখবা আই ডু নট নো হোয়াট হিজ ফাদার্স নেম ইজ। তোমরা আমাকে প্রশ্ন করতে পারো যে আপু এখানে কোন WH ওয়ার্ডটা ব্যবহার করব, এটা কিভাবে বুঝবো? WH ওয়ার্ড তো অনেকগুলো আছে। আমি বলবো তুমি সিম্পলি অর্থটা বোঝার চেষ্টা করো। এখানে কি বলেছে, আই ডু নট নো হিজ ফাদার্স নেম, মানে আমি তার বাবার নাম জানি না। তুমি যদি তাকে প্রশ্ন করো, তুমি এভাবে প্রশ্ন করবে না যে তোমার বাবার নাম কি এবং কি মানে কি, হোয়াট ইজ ইউর ফাদার্স নেম, তুমি কিন্তু এটাই প্রশ্ন করবা। তাই আমি হোয়াটটাকে এভাবে আমি কনজাংশন হিসেবে ব্যবহার করব যে আই ডু নট নো হোয়াট হিজ ফাদার্স নেম ইজ। তারপরের অ্যান্সারটা তোমরা আমাকে দ্রুত দিয়ে দাও, আই নো হার বার্থ প্লেস। এবং এখানেও আমি দেখতে চাই যে তোমরা কি সবাই কারেক্ট কনজাংশনটা পিক করো নাকি, অর্থাৎ কারেক্ট WH ওয়ার্ডটা পিক করতে পারো নাকি, দ্রুত তোমরা আমাকে জানিয়ে দাও। আই নো হার বার্থ প্লেস, এই সেন্টেন্সটার কমপ্লেক্স কি হবে? ওকে, আমি নেক্সট এক্সাম্পলটার অ্যান্সার ওয়েট করছি, যখন তোমাদের কমেন্ট দেখে আসি একটু। আই ডু নট নো হোয়াট হিজ ফাদার্স নেম ইজ। হ্যাঁ ঠিক আছে, তোমরা পরেরটা একটু দ্রুত অ্যান্সার দাও। আই ডু নট নো, সরি, আই নো হার বার্থ প্লেস, এইটার অ্যান্সার কি হবে? আই নো হার বার্থ প্লেস। ওকে, রাবে একটা অ্যান্সার দিল, সিয়াম অ্যান্সার দিল, ভেরি গুড। যারা ওয়ার ইউজ করেছো তাদেরটাই হয়েছে, যেহেতু বার্থ প্লেস কি একটা স্থানের নাম, তাই আমরা লিখব আই নো ওয়ার শি ওয়াজ বর্ন, বা আই নো ওয়ার হার বার্থ প্লেস ইজ, এটা আমরা দিতে পারি। আইদার দিতে পারো ওয়ার শি ওয়াজ বর্ন, অথবা অনেকে দিয়েছো আই নো ওয়ার হার বার্থ প্লেস ইজ, এটাও কিন্তু হবে। আমি একটু লিখে দিই যেন তোমরা কনফিউজ না হও। ওয়ার শি ওয়াজ বর্নও দিতে পারো, অথবা হার বার্থ প্লেস ইজ, এটাও যদি দিয়ে থাকো তাহলেও তোমার অ্যান্সার ঠিক আছে। ওকে, আচ্ছা, পরবর্তী রুলটা তাহলে আমরা চলে যাই। সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন যুক্ত সিম্পল সেন্টেন্সকে কিভাবে আমরা কমপ্লেক্স করব। সো স্ট্রাকচারটা যদি এরকম থাকে, একটা সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর অ্যাডজেক্টিভ, তারপর নাউন যদি থাকে, সেটাকে কিভাবে করবা দেখো। তুমি প্রথমত একটা রিলেটিভ প্রোনাউন ব্যবহার করবা, সাবজেক্ট প্রোনাউন, নাউন, তারপর সেই নাউনের রিলেটিভ প্রোনাউনটা ব্যবহার করবা, এবং তারপর সেই টেন্স অনুযায়ী নাউনটার ভার্ব ব্যবহার করবা, এবং লাস্টলি অ্যাডজেক্টিভটা ব্যবহার করবা। এখানে দেখো একটা সেন্টেন্স আছে, আই স আ লেম ম্যান। এটা কিন্তু সিম্পল আছে, এটাকে কিভাবে কমপ্লেক্স করব? প্রথমে আমরা সাবজেক্ট দিব, ভার্ব দিব, তারপর নাউন দিব, তারপর রিলেটিভ প্রোনাউনটা ইউজ করার পর আবার আমরা টেন্স ব্যবহার করে ভার্বটা দিব, মানে টেন্স অনুযায়ী ভার্বটা দিব, এবং লাস্টলি অ্যাডজেক্টিভ দিব। সো দেখো, আই স আ লেম ম্যান, এটা কিন্তু হয়ে যাবে আই স আ ম্যান হু ওয়াজ লেম। সো দেখো, প্রথমে তোমার সাবজেক্ট আসলো, তারপর ভার্ব আসলো, তারপর আবার নাউন চলে আসলো, তারপর রিলেটিভ প্রোনাউন আসলো হু, তারপর টেন্স অনুযায়ী ভার্ব, যেহেতু টেন্সটা পাস্ট টেন্স তাই তোমার ওয়াজ হচ্ছে, এবং লাস্টলি অ্যাডজেক্টিভ ব্যবহার হচ্ছে। ঠিক আছে, সো অ্যাডজেক্টিভ, ভার্ব, রিলেটিভ প্রোনাউন, নাউন, আবার এখানে ভার্ব, আবার সাবজেক্ট, সব মিলে কিন্তু একটা সুন্দর কমপ্লেক্স সেন্টেন্স তৈরি হয়ে গিয়েছে। তোমরা আমাকে এই অ্যান্সারটা দাও, দ্য ওল্ড সেলার কিল্ড অ্যান ইনোসেন্ট বার্ড। এইটার অ্যান্সার কি হবে? আপুরা বা ভাইরা তোমরা আমাকে দ্রুত এটার অ্যান্সারটা দাও। I saw the old sailor killed an innocent bird. ওকে, এইটার অ্যান্সারটা কি হবে? আমি তোমাদেরকে হেল্প করি একটু। প্রথমে তোমরা সাবজেক্ট বসাবা, তারপর ভার্ব, তারপর আবার সেই নাউনটা বসাবা, এবং তারপর রিলেটিভ প্রোনাউনের পর ভার্ব বসাতে হবে আবার টেন্সের বেসিসে, এবং লাস্টলি অ্যাডজেক্টিভটা বসাবো। ওকে, জুনাইরা অ্যান্সার দিয়েছে, আখি অ্যান্সার দিয়েছে, লিখন, কামরুন সবাই অ্যান্সার দিয়েছে। অ্যান্সারটা কিন্তু এটাই, অ্যান্সারটা হবে আই স, না তোমরা পরেরটা অ্যান্সার দাওনি অনেকেই। হ্যাঁ, অ্যান্সার কিন্তু এটাই হবে, দ্য ওল্ড সেলার, হ্যাঁ ভেরি গুড, দ্য ওল্ড সেলার কিল্ড আ বার্ড উইচ ওয়াজ ইনোসেন্ট। এখানেও আমরা উইচ ব্যবহার করব। আমরা একটু আগেও কিন্তু একটা সেন্টেন্সে বার্ডের সাথে উইচ ব্যবহার করেছি, কারণ বার্ড একটা অ্যানিমাল, অ্যান্ড অ্যানিমালের সাথে আমরা উইচ ব্যবহার করি। সো দ্য ওল্ড সেলার কিল্ড আ বার্ড
যারা অ্যান ব্যবহার করছো অ্যান হবে না, আর্টিকেল আ হবে, বার্ডের আগে আ বসে। আ বার্ড উইচ ওয়াজ ইনোসেন্ট। ওকে, তোমরা নেক্সটটা দেখো, কিন্তু অ্যাডজেক্টিভটি যদি সাবজেক্টকে কোয়ালিফাই করে তাহলে আমরা রুলে একটা ভিন্নতা দেখতে পাই। সেটা হচ্ছে ইট বসে প্রথমে, তারপর টেন্স অনুযায়ী আমাদের ভার্ব বসবে। কোন ভার্ব বসবে? বি ভার্ব বসবে। বি ভার্ব আবার কোনটা? আমরা আসি অ্যাম ইজ আর অথবা ওয়াজ ওয়্যার। যদি প্রেজেন্ট হয় তাহলে অ্যাম ইজ আর, আর পাস্ট হলে ওয়াজ ওয়্যার। পরবর্তীতে সাবজেক্ট বসবে এবং সাবজেক্টের সাথে রিলেটিভ প্রোনাউনটা বসবে সাবজেক্টের, তারপর অ্যাডজেক্টিভের পর বাকি অংশটা বসবে। সো ফারা ইজ আ গুড স্টুডেন্ট। এই ফারা ইজ আ গুড স্টুডেন্ট এটাকে তুমি কিভাবে কমপ্লেক্স করবা? দেখো, তুমি লিখবা ইট ইজ ফারা, অর্থাৎ প্রথমে তুমি ইট লিখবা, তারপর তুমি টেন্স অনুযায়ী যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে তুমি প্রেজেন্টের একটা টু বি ভার্ব দিবা, তাহলে ইজ দিলা। ইট ইজ ফারা, তারপর নাউন দেওয়ার পর তারপর আমরা রিলেটিভ প্রোনাউনটা দিব এবং তারপর ভার্ব, তারপর একটা অ্যাডজেক্টিভের সহ বাকি অংশটা বসবে। সো ইট ইজ সারা হু ইজ আ গুড স্টুডেন্ট। ঠিক আছে, ইট ইজ সারা হু ইজ আ গুড স্টুডেন্ট। আচ্ছা, তাহলে আমাদের এই পর্যন্ত আসলে সিম্পল টু কমপ্লেক্সের রুল ছিল। তোমরা অনেকেই বলছো আপু আজান দিচ্ছে, কিন্তু এখানে আমি জানি আমি যখনই ব্রেক দিই অনেকের একটা ডিসঅ্যাগ্রিমেন্ট থাকবে যে আপু আমার এখানে এখন আজান দিচ্ছে, আমার ওখানে তখন আজান দিচ্ছে। বাট সমস্যা নেই, আমি সবার কথা ভেবেই, যেহেতু আমরা সিম্পল টু কমপ্লেক্সও মাত্র শেষ করলাম, আমি তোমাদেরকে একটা 10 মিনিটসের ব্রেক দিচ্ছি। ঠিক 7টা বাজে আমরা আবার চলে আসবো আমাদের ক্লাসে কমপ্লেক্স টু সিম্পলের রুলসগুলো নিয়ে। সো ততক্ষণ তোমরা তোমাদের নামাজ শেষ করে আসতে পারো। কারো যদি একটু ব্রেকের পরেও নামাজ শুরু হয় তাও কিন্তু আমার মনে হয় ওয়াক্ত শুরু হয়ে গেছে, বা তোমার নামাজ বরং কোনো আর্জেন্ট কাজ থাকলে তুমি আর্জেন্ট বেসিসে নামাজটা পড়ে আসতে পারো। সো ঠিক দেখা হবে তোমাদের সাথে 7টায়। 10 মিনিটের জন্য তোমাদেরকে একটা ছোট ব্রেক দিচ্ছি, তোমরা একটু রিফ্রেশড হয়ে আসো বা একটু নামাজ কালাম পড়ে আসো। দেখা হচ্ছে সবার সাথে 10 মিনিট পরে। ওকে, আল্লাহ হাফেজ।
গাইজ ওয়েলকাম ব্যাক। আশা করি তোমাদের ব্রেক টাইমে সবাই তোমাদের সব ছোটখাটো কাজ শেষ করে ফেলতে পেরেছো অ্যান্ড ইউ হ্যাড আ গুড ব্রেক, বাট নাও ইটস টাইম টু গেট ব্যাক টু দ্য ক্লাস। সো ওয়েলকাম ব্যাক। তোমরা দ্রুত সবাই জয়েন করে ফেলো। আমি কিন্তু দেখছি অ্যাটেন্ডেন্স আবার হঠাৎ করে একটু নেমে গিয়েছে, কারণ অনেকে হয়তো ক্লাস ছেড়ে চলে গিয়েছো। সো আমি কিছুক্ষণ একটু ওয়েট করবো যেন সবাই ফেরত আসো, বাট 7টা যেহেতু বেজে গেছে আমরা কিন্তু খুব বেশিক্ষণ ওয়েট করবো না, আমাদের স্টার্টও করতে হবে। আমরা কমপ্লেক্স টু সিম্পলটা ডিসকাস করার আগে এতক্ষণ তো আমরা সিম্পল থেকে কিভাবে কমপ্লেক্সে নেয় সেটা ডিসকাস করলাম। কমপ্লেক্স থেকে সিম্পলে নেয়ার কিভাবে নিতে হয় সেটা শেখার আগে আমি একটু তোমাদের থেকে জানতে চাই যে তোমরা কমপ্লেক্স সেন্টেন্সের মিনিংটা কি বুঝেছো কিনা এবং সেটা বলতে কি বুঝো সেটা একটু তোমরা আমাকে কমেন্টে জানাও, বিকজ আমি দেখতে চাই যে তোমাদের কমপ্লেক্স সেন্টেন্সের আন্ডারস্ট্যান্ডিংটা কি ক্লিয়ার নাকি, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ। আমি তোমাদেরকে বারবার বলছি যে আমি কমপ্লেক্স সেন্টেন্স কীরকম হয় দেখতে, কম্পাউন্ড সেন্টেন্স কীরকম হয় দেখতে, এই জিনিসটা পুরাটা বুঝাটা অনেক ইম্পর্টেন্ট ফর ইউ টু অ্যান্সার অল দ্য কোয়েশ্চেন্স কারেক্টলি। ওকে, সো আমি দেখতে পাচ্ছি আস্তে আস্তে অ্যাটেন্ডেন্স একটু বাড়ছে। অ্যাটেন্ডেন্স বাড়ছে ঠিক আছে, যারা এখন আছো কারেন্টলি তোমরা একটু দ্রুত অ্যান্সারটা দিয়ে দাও যে কমপ্লেক্স সেন্টেন্স বলতে কি বুঝো বা কমপ্লেক্স সেন্টেন্সের মানে কি, তোমার কাছে কমপ্লেক্স সেন্টেন্সের মিনিংটা কি সেটা দ্রুত তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দাও। ওকে, তারপরে কিন্তু আমরা কমপ্লেক্স টু সিম্পলের রুলগুলো স্টার্ট করে দিব। আমি আরেকটু অ্যাটেন্ডেন্সের এক্সপেকটেশন করছি বিকজ অ্যাটেন্ডেন্সটা স্টিল একটু কম। ওকে, অনেকে বলছো ক্লিয়ার, বাট কি ক্লিয়ার আমি জানি না। আমি কিন্তু তোমাদের থেকে একটা কোয়েশ্চেন করেছি, কোয়েশ্চেনটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স বলতে কি বুঝো, এবং কমপ্লেক্স সেন্টেন্স কি বুঝো এটা ক্লিয়ার না বলে তোমরা আমাকে এক্স্যাক্ট আইডিয়াটা বলো। ধরো আমি তোমাদের থেকে এখন শিখবো, আপু তোমাদের থেকে শিখবো যে কমপ্লেক্স সেন্টেন্স বলতে তোমরা কি বুঝো। ওকে, না শুধু জটিল বাক্য বললে তো হবে না, আমি যেভাবে বুঝিয়েছি যে কমপ্লেক্স সেন্টেন্সের অংশে কি কি থাকে সেটা বলতে হবে তোমাদেরকে। মোহাম্মদ লিখন ইসলাম বলেছে একটা করে মেইন ক্লজ এন্ড ডিপেন্ডেন্ট ক্লজ থাকে নাকি। ভেরি গুড লিখন, তুমি যদি আরেকটা জিনিস স্পেসিফাই করতে তাহলে তোমার অ্যান্সারটা কমপ্লিটলি কারেক্ট হতো। তুমি অফকোর্স মেইন ক্লজ এবং ডিপেন্ডেন্ট ক্লজের বিষয়টা সুন্দর করে বলেছো, কিন্তু মেইন ক্লজ আর ডিপেন্ডেন্ট ক্লজ কিন্তু কম্পাউন্ড সেন্টেন্সেও থাকে। তাহলে কমপ্লেক্স আর কম্পাউন্ডের ডিফারেন্সটা আপু কি বলেছিলাম একটু মনে করার চেষ্টা করো। জটিল বাক্য একটা অ্যান্সারও আমি নিব না, জটিল বাক্য সব ভুল অ্যান্সার। জটিল বাক্য তো ট্রান্সলেশন হলো, এটা তো এটার ডেফিনিশন বা এটা তো এটার অর্থ বোঝানো হয়নি, এটা বরঞ্চ এটার মিনিংটা জাস্ট বাংলায় বলা হয়েছে। নওশিন বলেছে একটা ইন্ডিপেন্ডেন্ট আর একটা ডিপেন্ডেন্ট কন্টেন্স নেই যে সেন্টেন্স, সেটা তো কম্পাউন্ড সেন্টেন্সও। তোমরা যারা বলছো ডিপেন্ডেন্ট আর ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হলেই কমপ্লেক্স, সেটা তো তাহলে কম্পাউন্ড সেন্টেন্সও। তাহলে আসলে কমপ্লেক্স আর কম্পাউন্ডের ডিফারেন্সটা কোথায়? সবাই দেখি বলছে মেইন ক্লজ ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। আমি বুঝতে পেরেছি তোমাদের ক্লজের আইডিয়াটা ক্লিয়ার হয়েছে, কিন্তু কিভাবে আমি কমপ্লেক্সকে আর কম্পাউন্ডকে আলাদা করে চিনবো সেটা তোমরা দ্রুত আমাকে জানাও। ওকে, একটা নুদরাত মায়েশা অ্যান্সারটা একটু দেয়ার ট্রাই করেছো, বাট আরেকটু প্রিসাইজ একটা অ্যান্সার চাচ্ছি আমি। আসলে আমার একদম অ্যাকুরেট অ্যান্সার বেশি পছন্দ। আচ্ছা, সমস্যা নেই। লাবিব বলছে সরি আসতে লেট হয়ে গেছে। লাবিব তাহলে তুমি একটু অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করো। কমপ্লেক্স সেন্টেন্স বলতে আমরা কি বুঝি সেটা তুমি আমাদেরকে দ্রুত জানাও, যে কমপ্লেক্স সেন্টেন্স বলতে আমরা আসলে কি বুঝি। ভেরি গুড, জুনায়রা শেখ কারেক্ট অ্যান্সার দিয়েছে। ভেরি গুড জুনায়রা, সাবঅর্ডিনেটিং কনজাংশন থাকবে এই জিনিসটা। রুহানা তোমার অ্যান্সারটাও ভুল, সাবঅর্ডিনেটর ক্লজ বলে কোনো কিছু নেই, সাবঅর্ডিনেটিং কনজাংশন, দ্যাট ইজ দ্য ওয়ার্ড, সাবঅর্ডিনেটিং কনজাংশন থাকবে। এবং আমি কিন্তু তোমাদেরকে একদম হালকা পাতলা করে গ্রামার পড়াবো না, আমি একদম অ্যাকুরেটলি প্রিসাইজলি কারেক্টলি গ্রামার পড়াবো। সো মেক শিওর ইউ ফলো দ্য টার্মস একদম পারফেক্টলি অ্যান্ড রাইটলি। ওকে, ভেরি গুড। সো সাবঅর্ডিনেটিং কনজাংশন। আচ্ছা, তাহলে চলে আসো আমাদের ফার্স্ট রুলে। সাবঅর্ডিনেটিং ক্লজ যদি সিন্স অ্যাজ ওয়েন দ্বারা শুরু হয় এবং প্রিন্সিপাল ক্লজ বা যেটাকে আমরা প্রিন্সিপাল ও সাবঅর্ডিনেটিং ক্লজের সাবজেক্ট যদি সেম হয়, অর্থাৎ মেইন ক্লজ এবং ডিপেন্ডেন্ট ক্লজের সাবজেক্ট যদি সেম হয় আর ডিপেন্ডেন্ট ক্লজটা যদি এই তিনটার কিছু দিয়ে শুরু হয়, সিন্স অ্যাজ ওয়েন, তাহলে আমরা কি করব দেখি। প্রথমত আমরা সিন্স অ্যাজ এবং ওয়েনকে উঠিয়ে ফেলবো, কারণ এখন কিন্তু আমরা উল্টাটা করতেছি, রাইট? এতক্ষণ আমরা সিম্পল থেকে কমপ্লেক্স নিচ্ছিলাম, এখন আমরা কমপ্লেক্স থেকে সিম্পলে নিব।
তারপর সাবঅর্ডিনেটিং ক্লজের মূল ভার্বের আইএনজি ফর্ম সহ বাকি অংশ সেন্টেন্সের প্রথমে বসবে, ঠিক আছে? তো সেন্টেন্সের যে মেইন ভার্ব সেটার আইএনজি ফর্ম সহ পুরো অংশটা ফার্স্টে চলে আসবে এবং সাবঅর্ডিনেটিং ক্লজের সাবজেক্টটা প্রিন্সিপাল ক্লজের সাবজেক্ট হয়ে যাবে এবং তখন তো একটাই সাবজেক্ট থাকবে। এখন দুইটা সাবজেক্ট থাকলেও তখন একটা সাবজেক্ট হয়ে যাবে এবং মেইন ক্লজটা কিন্তু অপরিবর্তিত থাকবে। ওকে, সো তোমরা ফার্স্ট এক্সাম্পলটা দেখো, when the thief saw the police he ran away। সো যখন চোরটা পুলিশকে দেখে সে ভেগে যায়। সো এই সেন্টেন্সটা কিন্তু when দিয়ে শুরু হয়েছে, when the thief saw the police he ran away। এখানে কিন্তু the thief and he দুইটা একই মানুষকে বোঝাচ্ছে, অর্থাৎ পুলিশকে কিন্তু বোঝাচ্ছে না, হি বলতে কিন্তু এখানে চোরকেই বোঝানো হচ্ছে। the thief saw the police he ran away। সো আমরা কি লিখবো, seeing the police the thief ran away। সো পুলিশকে এই যে এটাকে আইএনজি করে দিব প্রথমটাকে, ভার্বটাকে, এবং লাস্টের অংশটাকে আমরা সাবজেক্টটা ব্যবহার করে সাবজেক্টটা দিয়ে আমরা লাস্টের অংশটুকুকে একটা ফাইনাইট ভার্ব এবং সাবজেক্ট সহ একটা মেইন ক্লজ বানিয়ে দিব। ওকে, সো when the seeing the police the thief ran away। ওকে, আচ্ছা, রুল 2 হচ্ছে when since as দ্বারা শুরু কমপ্লেক্স সেন্টেন্সের সাবঅর্ডিনেট ও মেইন ক্লজের সাবজেক্ট যদি আলাদা হয়। রুল 1 আর 2 তে কিন্তু একই ডিফারেন্স, একটাই ডিফারেন্স যে দুইটা আলাদা সাবজেক্ট হবে, আর রুল 1 এ ছিল একই সাবজেক্ট হবে। সো যদি সাবজেক্টটা আলাদা হয় তাহলে সাবঅর্ডিনেট ক্লজের মেইন ভার্ব হিসেবে আমরা am is are was were ব্যবহার করব, আর অথবা have has had ব্যবহার করব। সো সেইখানে since the water was hot I could not drink it, since the water was hot I could not drink it। সো এইটাকে আমি চেঞ্জ কিভাবে করব দেখো, আমি লিখব প্রথমত since as আর when সেটা উঠে যাবে, দুইটা ক্লজের সাবজেক্ট যেটা আছে সেটা কিন্তু কোনো পরিবর্তন হবে না, একেবারে অপরিবর্তিত থাকবে, এবং am is are was were সেটার পরিবর্তে আমরা being বসাবো এবং have as had এর পরিবর্তে having বসাবো। তোমাদের কি খেয়াল আছে আমাদের একটা রুল ছিল যেখানে আমরা being এর পরিবর্তে am is are বসাচ্ছিলাম আর having এর পরিবর্তে have has had বসাচ্ছিলাম। আমরা কিন্তু এখানে শুধু ওই রুলটাকেই পরিবর্তন করব, আর কিচ্ছু না, মানে ওই রুলটার রিভার্স হবে। সো এখানে since the water was hot I could not drink it, এটাকে তুমি লিখবা এভাবে, the water being very hot I could not drink it, মানে পানিটা অতিরিক্ত গরম হওয়ার কারণে আমি খেতে পারিনি। এবং সেখানে দেখো সাবজেক্টটা কিভাবে ভিন্ন, একটা সাবজেক্ট হচ্ছে the water আর একটা হচ্ছে I, কিন্তু তুমি যখন লিখবা তুমি প্রথমে লিখবা the water being very hot I could not drink it, অর্থাৎ শেষের অংশটাতে আমি কোনো পরিবর্তন করব না, প্রথম অংশটাতে শুধু আমি ভার্বটাকে am is are এর জায়গায় আমি টু বি ভার্বের আইএনজি ফর্মটা ইউজ করব, which is being। ঠিক আছে? ওকে, the water was so hot that I couldn't drink it। সিন্তু বিশ্বাস এটা কিন্তু ভাইয়া তোমার সিম্পল করা হয়নি, তুমি যে অ্যান্সারটা দিয়েছো ওটা কিন্তু সিম্পল করা হয়নি। ওকে, আচ্ছা, তারপর দেখো when the sun had set, তোমরা এইটার অ্যান্সার আমাকে দাও। when the sun had set we stopped our playing, এটাকে যদি তুমি সিম্পল করতে চাও, এতক্ষণ আমরা সিম্পল থেকে কমপ্লেক্স করছিলাম, আমরা এখন কমপ্লেক্স থেকে সিম্পল করছি। সো কমপ্লেক্স করতে চাইলে, সরি, এটাকে সিম্পল করতে চাইলে তুমি কিভাবে করবা আমাকে একটু অ্যান্সারটা দ্রুত তোমরা দিয়ে দাও। ওকে, আমি তোমাদের অ্যান্সার কিন্তু ওয়েট করছি। অনেকে দিয়েছো the sun having set we stopped our playing, the sun being set we stopped our playing। আমি দেখতে পাচ্ছি অনেকে being দিয়েছো, অনেকে having দিয়েছো। আচ্ছা, তোমরা আমাকে বলো এখানে কি কোনো বিং এর জন্য তো আমার একটা am is are লাগবে, বিং যেহেতু am is are ভার্বের আইএনজি ফর্ম, তাই তো আমার বিং এর জন্য বিং হতে হলে আমার এখানে একটা am is are এর প্রয়োজন। যেমন লাস্ট এক্সাম্পলটাতে কিন্তু আমরা একটা am is are মানে was were ছিল, সো আমি এটাকে বিং দিতে পেরেছি, কিন্তু এখানে যেহেতু পার্টিকুলারলি হ্যাড আছে তাই কিন্তু আমার হ্যাভিং দিতে হবে। সো যারা লিখেছো the sun having set
উই স্টপড আওয়ার প্লেইং, তাদের অ্যান্সারটা কিন্তু ঠিক আছে। যেমন শায়লা, ফাতেমা, রেহানা, তোমাদের মোটামুটি সবার অ্যান্সার যারা হ্যাভিং দিয়ে দিয়েছো, আপু দেখতে অনেকেটাই দেখতে পাচ্ছি না, সবারটা কিন্তু অ্যান্সার ঠিক আছে। ওকে, নেক্সট রুল হচ্ছে সাবঅর্ডিনেটিং ক্লজে ব্যবহৃত সিন্স এবং অ্যাজ যদি কনজাংশন অফ রিজন হিসেবে ব্যবহৃত হয়। সিন্স আর অ্যাজ কিন্তু মাঝে মাঝে অন্য কিছু হিসেবে ব্যবহার হয়, আবার মাঝে মাঝে কারণ স্বরূপ ব্যবহার হয়। মানে ধরো তুমি বললা সিন্স ইউ আর লেট আই ওয়ন্ট কাম টুডে, তুমি যেহেতু লেট তাই আমি আজ আসবো না, এটা কিন্তু তুমি একটা কারণ দিচ্ছ, সিন্স দিয়ে তুমি কারণটা এক্সপ্লেন করছো। সো উভয় ক্লজের সাবজেক্ট যদি একই থাকে সেই ক্ষেত্রে আমি সাবঅর্ডিনেট ক্লজের মূল ভার্ব হিসেবে am is are was were বা have is had ব্যবহার করব। ঠিক আছে, সাবজেক্ট যদি একই থাকে সেই ক্ষেত্রে আমি সাবঅর্ডিনেটিং ক্লজের মূল ভার্ব am is are was were বা have is had ব্যবহার করব। সো একটা এক্সাম্পল দেখি, since he was weak he couldn't work hard। এইটার এক্সাম্পলে দেখো সিন্স বা অ্যাজ এর পরিবর্তে আমি কি নিয়ে আসবো, বিকজ অফ অথবা অন অ্যাকাউন্ট অফ। আমি বিকজ অফ অথবা অন অ্যাকাউন্ট অফ নিয়ে আসবো সিন্স বা অ্যাজ এর পরিবর্তে। সাবজেক্টের পসেসিভ ফর্ম বসবে। আচ্ছা, সাবজেক্টের পসেসিভ ফর্ম বসবে, পসেসিভ ফর্মটা কেমন আমরা সেটাও দেখব। বি ভার্বের পরিবর্তে বিং বসবে এবং হ্যাভ ভার্বের পরিবর্তে হ্যাভিং বসবে। প্রত্যেকটা জিনিস কিন্তু জাস্ট রিভার্স হচ্ছে, এবং এর পরবর্তী ব্যবহৃত অ্যাডজেক্টিভটার নাউন ফর্ম করা হয় তাহলে বিং ব্যবহৃত হয় না এবং মেইন ক্লজটা অপরিবর্তিত থাকবে। ঠিক আছে, তোমরা একটু একটা সেন্টেন্স দেখো, সিন্স হি ওয়াজ উইক হি কুডেন্ট ওয়ার্ক হার্ড। এটা তুমি কিভাবে চেঞ্জ করবা, সিন্স আর অ্যাজ এর পরিবর্তে তুমি বিকজ অফটা নিয়ে আসছো। বিকজ অফ দেওয়ার পর তুমি বিকজ অফ হিজ বিং উইক, এই হিজটাই হচ্ছে তোমার পসেসিভ ফর্ম, অর্থাৎ হি এর পসেসিভ ফর্ম হচ্ছে হিজ, শি এর পসেসিভ ফর্ম হচ্ছে হার। সো এই পসেসিভ ফর্মটা আমরা ব্যবহার করব। পসেসিভ ফর্ম দিয়ে মূলত কোনো কিছু যে তোমার, এটা তোমার বিলং করে, তুমি বললাম মাই ব্রাদার মানে আমার ভাই, এই মাই ওয়ার্ডটা হচ্ছে প্রোনাউনের মি এর পসেসিভ ফর্ম। ঠিক আছে, হি কুডেন্ট ওয়ার্ক হার্ড, যেহেতু সে উইক ছিল তাই সে কঠিন কাজ করতে পারলো না। ঠিক আছে, অথবা বিকজ অফ হিজ উইকনেস হি কুডেন্ট ওয়ার্ক হার্ড, দুইটাই কিন্তু ঠিক আছে। যারা বিকজ অফ হিজ উইকনেস দিয়েছো বা বিকজ অফ হিজ বিং উইক দিয়েছো, দুইটাই কিন্তু কারেক্ট আছে। অন অ্যাকাউন্ট অফ মানে হচ্ছে লিখন, অন অ্যাকাউন্ট অফ এর মানে জিজ্ঞেস করেছো, বিকজ অফ আর অন অ্যাকাউন্ট অফ দুইটারই মানে সেম, অর্থাৎ কারণ, মানে তুমি কারণ বোঝাচ্ছ। আমি বলতে পারি অন অ্যাকাউন্ট অফ ইউ বিং লেট আই এম নট গোয়িং টুডে, মানে তুমি আজকে লেট হওয়ার কারণে আমি আজকে যাব না। সো অন অ্যাকাউন্ট অফ আর বিকজ অফ দুইটারই কিন্তু সেম অর্থ থাকবে। ঠিক আছে, আচ্ছা রুল 4টা দেখো, ইফ যুক্ত ক্লজটা যদি অ্যাফার্মেটিভ অর্থ প্রকাশ করে, আমরা কি জানি সেন্টেন্সে মূলত কিন্তু দুই ধরনের টাইপ থাকে, একটা হচ্ছে অ্যাফার্মেটিভ আর একটা নেগেটিভ। অর্থাৎ যদি কোনো অ্যাফার্মেটিভ অর্থ প্রকাশ করে সেক্ষেত্রে আমরা ইফ এবং সাবজেক্টের পরিবর্তে বাই এবং জিরান্ড বসাবো। তোমাদের অনেকেরই প্রশ্ন থাকতে পারে, আপু জিরান্ড কি, আমি জিরান্ড পাই না। কোনো অসুবিধা নেই, জিরান্ড হচ্ছে মূলত ভার্ব প্লাস আইএনজি যখন একটা নাউন হিসেবে কাজ করবে সেটাকে আমরা বলবো জিরান্ড। মেইন ক্লজটা অপরিবর্তিত থাকবে। ঠিক আছে, অর্থাৎ আমাদের যে মেইন ক্লজ সেন্টেন্সের সেটায় কোনো পরিবর্তন আসবে না। কমপ্লেক্স থাকলে দেখো, ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল সাকসিড ইন লাইফ। সো এটা কি, যে যদি তুমি কঠিন কাজ করো তাহলে তুমি সাকসেসফুল হবা। এটাকে তুমি যদি সিম্পল করতে চাও, তুমি প্রথমত বাই এবং একটা জিরান্ড আনবা, অর্থাৎ বাই ওয়ার্কিং হার্ড ইউ উইল সাকসিড ইন লাইফ। সো আমি এখানেও কিন্তু শুধু প্রথম পার্টটা চেঞ্জ করছি, বাই ওয়ার্কিং হার্ড। ইফ ইউ ওয়ার্ক হার্ডকে আমি চেঞ্জ করে লিখবো বাই ওয়ার্কিং হার্ড। পরবর্তী অংশে কিন্তু আমি কোনো পরিবর্তন আনছি না। ওকে, সো গুড। ভার্ব প্লাস আইএনজি কিন্তু না, শুধু ভার্ব প্লাস আইএনজি যেটা নাউন হিসেবে কাজ করে। ভার্ব প্লাস আইএনজি কিন্তু পার্টিসিপালও হয়ে থাকে। যেই ভার্ব প্লাস আইএনজি নাউন হিসেবে কাজ করে সেটা জিরান্ড, এবং যেই ভার্ব প্লাস আইএনজি একটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে সেটা হচ্ছে পার্টিসিপাল। ওকে, আচ্ছা একই সাবজেক্ট বিশিষ্ট কমপ্লেক্স সেন্টেন্সের সাবঅর্ডিনেট ক্লজটা যদি ইফ দ্বারা শুরু হয় এবং নেগেটিভ অর্থ প্রকাশ করে তাহলে আমরা কি করব দেখো, ইফ ইউ ডু নট ওয়ার্ক হার্ড ইউ উইল নট সাকসিড ইন লাইফ। এটা কিন্তু একটা নেগেটিভ অর্থ দিচ্ছে, যে যদি তুমি না করো। এতক্ষণ আমরা অ্যাফার্মেটিভ অর্থ দেখেছি, এখন নেগেটিভ অর্থ যদি দেখি যে যদি তুমি এটা না করো তাহলে তুমি সাকসেসফুল হবা না। সো এটাকে আমি এভাবে লিখতে পারি, ইফ প্লাস সাবজেক্ট প্লাস নট এই অংশে, এবং অথবা যদি আনলেস থাকে সেইটা উঠে গিয়ে কি হবে,
উইদাউট প্লাস জিরান্ট বসবে, ঠিক আছে? সো আমরা এই উইদাউট, যে না তুমি হার্ডওয়ার্ক ছাড়া পারবা না, এখানে উইদাউটটা দিয়ে আমরা নেগেটিভ অর্থটা এক্সপ্লেন করে দিব। সো উইদাউট প্লাস জিরান্ট এবং তারপর বাকি অংশটা না চেঞ্জ হয়ে বসবে। সো দেখো, ইফ ইউ ডু নট ওয়ার্ক হার্ড ইউ উইল নট সাকসিড ইন লাইফ। এটাকে যদি আমি সিম্পল করি তাহলে হবে যে উইদাউট ওয়ার্কিং হার্ড ইউ উইল নট সাকসিড ইন লাইফ। সো প্রথম অর্থে শুধুই যে উইদাউটটা দিয়ে তুমি ওই নটের যে অর্থটা বা নেগেটিভ যে অর্থটা ছিল সেটা পরিবর্তন করে ফেলছো। সো উইদাউট ওয়ার্কিং হার্ড ইউ উইল নট সাকসিড ইন লাইফ। ওকে, ভেরি গুড। জিয়ার রুমা সুন্দর করে লিখে দিয়েছে ইফ ব্র্যাকেটে নেগেটিভ সেখানে থাকলে তুমি উইদাউট ব্যবহার করতে পারবা। তোমরা যদি এভাবে ছোট করে নোট নাও আমার মনে হয় তাহলে অনেক ভালো হয়, কারণ মাথায় ক্লিয়ারলি আইডিয়াটা থাকে যে কোনটার পরিবর্তে কি ব্যবহার করতে হবে। ওকে, আচ্ছা, 6 নম্বর রুলটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজটা যদি রিলেটিভ প্রোনাউন দিয়ে শুরু হয় তাহলে কি হবে। প্রথমত রিলেটিভ প্রোনাউনটা উঠে যাবে, কারণ আমরা সিম্পলে কোনো রিলেটিভ প্রোনাউন রাখবো না। রিলেটিভ প্রোনাউন কিন্তু এক ধরনের সাবঅর্ডিনেটিং কনজাংশন হিসেবে কাজ করে, তাই এটা শুধুমাত্র আমরা কমপ্লেক্স সেন্টেন্সে রাখবো। সাবঅর্ডিনেট ক্লজের মূল ভার্বে আইএনজি ফর্ম বসবে এবং মেইন ক্লজটায় আমরা কোনো চেঞ্জ আনবো না। সো ধরো জেরি লিভড ইন আ ক্যাবিন দ্যাট বিলংড টু দ্য অরফেনেজ অথরিটি। সো এখানে তুমি কিভাবে চেঞ্জটা করবা? জেরি লিভড ইন আ ক্যাবিন বিলঙ্গিং টু দ্য অরফেনেজ অথরিটি। সো দ্যাট বিলং তুমি চেঞ্জ করে এখানে বিলঙ্গিং নিয়ে আসছো, ঠিক আছে? সো এই যে রিলেটিভ প্রোনাউনের অংশটা উঠে যাবে এবং ভার্বের কিন্তু আইএনজি ফর্ম বসবে। তোমরা যদি সিম্পলের রুলগুলো ভালো করে বুঝে থাকো আমার মনে হয় কমপ্লেক্স টু সিম্পল একদমই সহজ লাগার কথা তোমাদের, কারণ আমি কিন্তু জাস্ট উল্টা কাজটা করছি। দেখো, ওখানে আমরা বিলঙ্গিংটাকে বিলং করে ফেলেছিলাম এবং উইচ অথবা দ্যাট নিয়ে এসেছিলাম। এখানে আমরা উইচ আর দ্যাট সরিয়ে দিব এবং বিলংডের জায়গায় বিলঙ্গিং নিয়ে আসবো। ওকে, সো এটাই, রিলেটিভ প্রোনাউন উঠে যাবে, সাবজেক্টের যে মেইন ভার্ব সেটার সাথে আইএনজি বসবে এবং মেইন ক্লজটা চেঞ্জ হবে না। এখন তোমরা আমাকে এটার অ্যান্সার দাও, দ্য ম্যান হু ওয়ার্কস হার্ড ক্যান শাইন ইন লাইফ। তোমরা আমাকে দ্রুত এটার অ্যান্সার দাও, দ্য ম্যান হু ওয়ার্কস হার্ড ক্যান শাইন ইন লাইফ। খুবই সিম্পল একটা অ্যান্সার হবে, জাস্ট স্টেপ বাই স্টেপ রুলগুলো ফলো করো। ওকে, দ্য ম্যান হু ওয়ার্কস হার্ড ক্যান শাইন ইন লাইফ। ওকে, আমি দেখতে পাচ্ছি অনেকেই লিখছো দ্য ম্যান ওয়ার্কিং হার্ড ক্যান শাইন ইন লাইফ। ইয়েস, ভেরি গুড, তোমাদের সবার অ্যান্সারই হয়েছে দ্য ম্যান ওয়ার্কিং হার্ড ক্যান শাইন ইন লাইফ, এটাই অ্যান্সার হবে। 7 রুল নাম্বারটা দেখো, দ্য সাবঅর্ডিনেট ক্লজটি যদি সো দ্যাট দ্বারা শুরু হয় সেখানে আমরা টু এর অপোজিট রুলটায় কাজ করব। সো দ্যাটের পরিবর্তে আমরা টু নিয়ে আসবো এবং দ্যাট সাবজেক্ট, এরপর ক্যানট কুড নট যেটাই থাকবে সেটা উঠে যাবে এবং সাবঅর্ডিনেটের মেইন যে ভার্বটা থাকবে ক্লজের সেটার আগে আমরা একটা টু বসিয়ে দিব। সো ধরো দে আর সো পোর দ্যাট দে ক্যানট বাই ফুড। এখানে আমরা সিম্পলি কি করেছিলাম, আমরা ক্যানটকে নিয়ে এসেছিলাম, টু সরিয়ে দিয়ে আমরা সো দ্যাট নিয়ে এসেছিলাম। এখানে আমরা শুধুমাত্র এই সো দ্যাটটা সরিয়ে টু নিয়ে আসবো এবং অ্যাডজেক্টিভটা দিয়ে অ্যাডজেক্টিভের পরে টু প্রিপোজিশনটা দিয়ে দিব। ওকে, সো দে আর সো পোর দ্যাট দে ক্যানট বাই ফুড, দে আর টু পোর টু বাই ফুড। ওকে, এটাই কিন্তু এটার সেন্টেন্সের সিম্পল ভার্সনটা হবে। রুল নাম্বার 7, তবে দুটি বাক্যের সাবজেক্ট যদি আলাদা হয় এবং অ্যাডজেক্টিভের পরে ফর যোগ করে তার সাথে দ্বিতীয় সাবজেক্টের অ্যাডজেক্টিভ ফর্ম বসাতে হয়
সেক্ষেত্রে কি করব দেখো, দ্য গ্রাস ওয়াজ সো ওয়েট দ্যাট উই কুডন্ট সিট অন ইট। এখানে কিন্তু সাবজেক্টটা ভিন্ন, অর্থাৎ একটা সাবজেক্ট হচ্ছে দ্য গ্রাস, আরেকটা সাবজেক্ট হচ্ছে উই। সেই ক্ষেত্রে আমরা করব দ্য গ্রাস ওয়াজ টু ওয়েট ফর আস টু সিট অন, অর্থাৎ সাবজেক্ট যেটা পরবর্তী যে সাবজেক্টটা সেটা বোঝানোর জন্য তোমার ফর নিয়ে আসতে হবে এবং ফর এনে তার সাথে দ্বিতীয় সাবজেক্টের অ্যাডজেক্টিভ ফর্মটা বসাতে হবে, বা বা মূলত যে পসেসিভ ফর্মটা থাকে সেটা বসালেই হবে। সো উই এর জায়গায় তুমি আস নিয়ে আসবা, দ্য গ্রাস ওয়াজ টু ওয়েট ফর আস টু সিট অন। ঠিক আছে? তাহলে যদি ভিন্ন সাবজেক্ট থাকে তাহলে পরবর্তী সাবজেক্টে কিন্তু বাদ দেওয়া যাবে না, তুমি ফর দিয়ে পরের সাবজেক্টটাকে নিয়ে আসবা। আচ্ছা, সাবঅর্ডিনেট ক্লজটি সো দ্যাট দ্বারা শুরু হলে সেক্ষেত্রে সো দ্যাট উঠে গিয়ে তার পরিবর্তে টু অথবা ইন অর্ডার টু বসবে, আর ভার্বের বেস ফর্ম বসবে। ঠিক আছে? এবং বাকি যে অংশ সেটা কিন্তু একদম ঠিকঠাক থাকবে। এবং সাবঅর্ডিনেট ক্লজের সাবজেক্ট এবং মডেল অক্সিলারি ভার্ব যেটা থাকবে সেটাও কিন্তু উঠে যাবে। এখানে মডেল অক্সিলারি ভার্ব বলতে ক্যান, কুড, মে, মাইট এগুলোর কথা বলা হয়েছে। ওকে, সো হি ওয়ার্কস হার্ড সো দ্যাট হি ক্যান প্রসপার ইন লাইফ। এটাকে তুমি কি করবা, হি ওয়ার্কস হার্ড ইন অর্ডার টু প্রসপার ইন লাইফ অথবা টু প্রসপার ইন লাইফ। সো আমি শুধুমাত্র সো দ্যাটের পরিবর্তে ইন অর্ডার দ্যাট আর টু নিয়ে আসবো, এবং পরবর্তী যে হিটা আছে সেটা কিন্তু আমি বাদ দিয়ে দিব, সেটা আর লিখবো না, কারণ আমরা কিন্তু জানি সিম্পল সেন্টেন্সে শুধুমাত্র একটা সাবজেক্ট থাকবে। সো এই একটা সাবজেক্টই আমার ব্যবহার করতে হবে। ওকে, তোমরা আমাকে দ্রুত এই সেকেন্ড কোয়েশ্চেনটার অ্যান্সার দিয়ে দাও, উই ইট সো দ্যাট উই মে লিভ ওয়েল। এখানেও কিন্তু আমার সেম প্রসিডিওর, আমার কিন্তু সো দ্যাট থাকতে পারবে না সেন্টেন্সে, এবং কোনো মডেল অক্সিলারি ভার্বও কিন্তু থাকতে পারবে না, অর্থাৎ মে, মাইট, ক্যান, কুড এগুলোও কিন্তু সাবজেক্ট সেন্টেন্সে থাকতে পারবে না। ম্যাম, একটা সেন্টেন্সে একটা ভার্ব থাকলে কি দুইটা সাবজেক্ট থাকা সম্ভব? সম্ভব বলতে ওই দুইটা ভার্ব দুইটাই আসলে ভার্ব হিসেবে কাজ করতে পারবে না, একটা হয়তো অন্য কিছু হিসেবে কাজ করবে। ওকে, অনেকেই বলছো উই ইট ইন অর্ডার টু লিভ ওয়েল, ভেরি গুড, কারেক্ট অ্যান্সার। সো এটার অ্যান্সার হবে উই ইট ইন অর্ডার টু লিভ ওয়েল। আমাদের 9th রুলটা দেখো, যদি অ্যালদো, দো, ইভেন দো, ইভেন ইফ এগুলো দিয়ে কোনো সেন্টেন্স শুরু হয় তাহলে আমরা শুরুতেই এগুলার বাদ দিয়ে আমরা কি নিয়ে আসবো, ইনস্পাইট অফ, ডিসপাইট অফ, ইনস্পাইট অফ অথবা ডিসপাইট। অর্থাৎ আমাদের প্রথম যে সিম্পলের রুলটা ছিল যে আমরা ইনস্পাইট অফ আর ডিসপাইটকে বাদ দিয়ে ইভেন দো, দো নিয়ে আসবো, সেটাই এখন পরিবর্তন হয়ে যাচ্ছে। সাবঅর্ডিনেটিং ক্লজের ক্ষেত্রে ব্যবহৃত অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যারের পরিবর্তে আমরা এবার বিং নিয়ে আসবো, আর হ্যাভ, হ্যাজ, হ্যাডের পরিবর্তে আমরা হ্যাভিং নিয়ে আসবো। এই জিনিসটা কিন্তু অনেক রুলেই অ্যাপ্লাই হচ্ছে যে আমরা টু বি ভার্বগুলোর পরিবর্তে বিং নিয়ে আসছি, হ্যাভ, হ্যাজ, হ্যাডের পরিবর্তে আমরা হ্যাভিং নিয়ে আসছি। সো সেখানে কিন্তু এটাও সেম থাকবে, এবং মেইন যেই ক্লজটা সেটাও কিন্তু একেবারেই কোনো পরিবর্তন হবে না। তারপর দেখো, অ্যালদো দ্য ম্যান হ্যাজ ভাস্ট রিচেস হি ওয়ান্টস মোর। যদিও তার অনেক আছে সে আরও চায়। সো এটা কিভাবে তুমি লিখবা, in spite of his having vast riches the man wants more। সো এখানে অ্যালদোর পর তুমি ইনস্পাইট নিয়ে আসবা, আর যেহেতু আমরা একটাই সাবজেক্ট রাখতে পারবো তাই আমরা সাবজেক্ট এই পরবর্তী দ্য ম্যানটা ইউজ করব, আর এখানে হিজে আমরা দ্য ম্যানের পসেসিভ ফর্ম, অর্থাৎ তার আমরা প্রোনাউনের পসেসিভ ফর্মটা ইউজ করব যেন সেটার সাবজেক্ট না থাকে। সো আমরা ইনস্পাইট অফ হিজ হ্যাভিং ভাস্ট রিচেস হি দ্য ম্যান ওয়ান্টস মোর, এটাই হবে সেন্টেন্সের অ্যান্সার। অথবা লিখতে পারো ইনস্পাইট অফ হিজ ভাস্ট রিচেস দ্য ম্যান ওয়ান্টস মোর। ওকে, তারপর তোমরা এই লাস্ট অ্যান্সারটা দাও, দো শি ইজ ব্ল্যাক শি ইজ বিউটিফুল। এইটার অ্যান্সার তোমরা আমাকে দ্রুত কমেন্ট বক্সে দিয়ে দাও, আমি দেখি তোমরা কারা পারো। দো শি ইজ ব্ল্যাক শি ইজ বিউটিফুল, এখানেও কিন্তু আমার দোকে সরিয়ে ফেলতে হবে এবং কোনো অ্যামিজার কিন্তু শুরুতে থাকবে না। সো ওটাকে সরিয়ে আমি বিং নিয়ে আসবো, তাহলে সেন্টেন্সটা কি হবে বলো। আর শি ইজ বিউটিফুল এখানে কিন্তু তেমন কোনো চেঞ্জ হবে না। ওকে, দো শি ইজ বিউটিফুল, দো শি ইজ ব্ল্যাক শি ইজ বিউটিফুল।
ওকে, কাজী নেফা অ্যান্সার দিয়েছে। আচ্ছা আমি দেখিয়ে দিই, ইয়েস তোমাদের অ্যান্সারটা অনেকেই যারা দিয়েছো কারেক্ট। নেকি তুমি ইনস্পাইট অফ হার্ট দাওনি, হার্ট দিতে হবে, কারণ এখানে কিন্তু আমরা এটাকে পসেসিভ ফর্মে ইউজ করছি, ঠিক আছে? ইনস্পাইট অফ হার বিং ব্ল্যাক শি ইজ বিউটিফুল, ইনস্পাইট অফ হার বিং ব্ল্যাক শি ইজ বিউটিফুল। আচ্ছা, তো আজকের ক্লাসে আমরা কমপ্লেক্স টু সিম্পল পর্যন্তই কিন্তু রাখবো। আমাদের এই ক্লাসে কিন্তু একটা সেকেন্ড পার্ট আছে, কেউ ভুলবা না অ্যাটেন্ড করতে। যদি ফার্স্ট পার্ট ভালো করে থাকো, সেকেন্ড পার্ট না করলে কিন্তু তোমার যে পুরা চেঞ্জ অফ সেন্টেন্স শেখার পারপাস সেটা কিন্তু বৃথা থাকবে, মানে সেটা ফুলফিল হবে না। সো আমি চাই তোমরা পার্ট 2তেও থাকো এবং তোমাদের যারা ফ্রেন্ডরা আছে তাদেরকে আজকে ক্লাসের লিঙ্কটা দাও, তারা যেন পার্ট 1 দেখে পার্ট 2 এর জন্য প্রস্তুতি নিয়ে আসতে পারে। তোমরা আমাকে জানাবা তোমাদের ক্লাসটা কেমন লেগেছে, তোমরা এই গ্রুপে কিন্তু ফিডব্যাক দিতে পারো বা রিভিউ দিতে পারো তোমাদের ক্লাসটা কেমন লাগলো, তোমাদেরকে এই ক্লাসটায় কোনো উপকার হলো কিনা, তোমরা কি আরও এরকম ক্লাস আমার সাথে সামনে চাও কিনা, এই সব কিছু কিন্তু তোমরা একটা ফিডব্যাক বা রিভিউ এখনও স্ক্রিনশট নিয়ে নিতে পারো আমার, এটা দিয়ে একটা সিম্পল পোস্ট করে জানিয়ে দিতে পারো আমাকে। আই অলওয়েজ ফিল সো এক্সাইটেড টু রিড অল দ্য রিভিউজ দ্যাট ইউ গাইজ পোস্ট। সো আমার অনেক ভালো লাগে তোমাদের রিভিউ বা ফিডব্যাক পড়তে। সো ডু লেট মি নো আমি কিভাবে আরও বেটার ক্লাস নিতে পারি, বা তোমাদের এন্ড থেকে তোমাদের কোনো কনফিউশন থাকলে সেটাও আমাকে তোমরা পোস্টে জিজ্ঞেস করতে পারো। বাট আজকের ক্লাস এই পর্যন্তই, আশা করি তোমাদের ভালো লেগেছে এবং কিছু হলেও তোমরা আসলে কমপ্লেক্স সিম্পল টু কমপ্লেক্স, কমপ্লেক্স টু সিম্পলের সব আইডিয়াগুলো ক্লিয়ার হয়ে গিয়েছে। নেক্সট ক্লাসে কিন্তু আমরা বাকি যা যা আছে, অর্থাৎ সিম্পল টু কম্পাউন্ড, কম্পাউন্ড টু সিম্পল, কমপ্লেক্স টু কম্পাউন্ড, কম্পাউন্ড টু কমপ্লেক্স, এই চারটা কিন্তু আমরা একেবারে কভার করে ফেলবো। সো আশা করি নেক্সট ক্লাসটাও কেউ মিস দিবে না, সবার সাথে দেখা হবে নেক্সট ক্লাসে পার্ট 2তে। অ্যান্ড টিল দেন তোমরা ভালো মতো ফার্স্ট ক্লাসটা রিভিউ করে আসবা, নাহলে কিন্তু আমাদের অনেক মানে কমতি থেকে যাবে না। যদি প্রপারলি রিভিউ না করো তাহলে দেখা যাবে যে তুমি সেকেন্ড ক্লাসটা হয়তো বুঝছো না। ওকে, হোপিং দিস ওয়াজ আ নাইস ক্লাস ফর অল অফ ইউ, অ্যান্ড তোমরা কিছু না কিছু হলেও শিখেছো, অ্যান্ড তোমাদের ফ্রেন্ডদেরকেও ডেফিনেটলি নলেজটা শেয়ার করো যেন তারাও শিখে। ওকে, আমি অনেক কমেন্ট দেখেও ভালো লাগছে। সো আল্লাহ হাফেজ, দেখা হবে তোমাদের সবার সাথে নেক্সট ক্লাসে।